হে দর্শক, হিস্ট্রি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। তো বন্ধুরা, আপনাদের এত রিকোয়েস্টের ফলে আমি আবারও সেই গল্পটি নিয়ে আসলাম। তো বেশি কথা বলবো না, সরাসরি গল্পতে চলে যাব। আমরা জার্নি করে চলে এসেছি হিমাগারে। গন্তব্য হচ্ছে ক্যাপিটাল সিটির রয়্যাল প্যালেসে। সেখানে আমাদের রাজ্যের দুই প্রিন্সেস হিমারারের রাজার সাথে কথা বলবেন। হিমারারের রাজা আমাদের রাজ্যে কোনো গুপ্ত আক্রমণ করেছে কিনা সেটাই আমাদের এখানে বের করতে হবে। তবে হিমরারের সাথে আমাদের রাজ্যের বন্ধুত্ব অনেক বেশি। ভালো রাজা নিজেও জানেন যে হিমরার রাজ্য থেকে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু রাজার প্রধান চিন্তা আরেকটা রাজ্য নিয়ে, অ্যালকোর্টের সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই আমাদের। তাই রাজা সেখানে প্রথম প্রিন্সেস এলিসার সাথে অনেক সেনাও পাঠিয়েছেন। সেখানে আমাদের এখানে ভাবার কোনো কিছুই নেই, সেটা আমি বুঝতে পারলাম। তারপরও কিছু বলা যায় না, আমরা এখন অন্য একটা রাজ্যে আছি, এখানে কোনো কিছুই হতে পারে। সঠিক করে আমি সব কিছু বলা যাবে না এখন আমার, যেহেতু আমি প্রিন্সেস এলিহার রয়্যাল গার্ড, তাই তার সাথেই থাকতে হবে আমাকে। যদিও বিষয়টা আমার একদম ভালো লাগে না, কোনো মেয়ের সাথে একা থাকা জিনিসটা অনেক বিরক্তিকর, তারপরও এটাই আমার কাজ, তাই করতে হবেই। আমাদের যান প্যালেসের গেট দিয়ে ভেতরে ঢুকলো। বিশাল প্যালেসটা আমাদের রাজ্য থেকে কিছুটা ছোট হলেও এটা আমাদের থেকে অনেক সুন্দর করে বানানো হয়েছে। বাইরের দিকের দেওয়ালগুলোতে সূর্যের আলো পড়াতে সেগুলো রিফ্লেক্ট হয়ে চারপাশে থাকা পুকুরে গিয়ে পড়ছে। প্যালেসের চারদিক দিয়েই পুকুর কাটা, আর সেই পুকুরের উপর দিয়ে বানানো রাস্তা। আমরা পানির উপরে রাস্তা দিয়ে প্যালেসের ভিতরে চলে গেলাম। প্যালেসের নিচে ভবনকে বানানো হয়েছে শুধু যান রাখার জন্য। সেখানে অনেক উন্নত ধরনের মেকানিক্যাল যান রয়েছে, যেগুলো আমি আগে কখনোই দেখিনি। সবগুলো ম্যাজিক্যাল যান। বোঝা যাচ্ছে এই রাজ্যের ম্যাজিক্যাল টেকনোলজি আমাদের থেকে উন্নত। আমাদের রাজ্য শুধু মিলিটারি পাওয়ারই বেশি উন্নত। ক্যাপিটাল শহরটা অনেক ভালো লেগেছে আমার কাছে। মূলত ক্যাপিটালে সবই খুব উন্নত। তাছাড়া এই রাজ্যের সব ছোট বড় শহরগুলোও অনেক উন্নত। এক কথায় 3 রাজ্যের মধ্যে এটাই সবচেয়ে পারফেক্ট শহর। আমি এখনও অ্যালকোর্টে যাইনি, সেখানেও একদিন গিয়ে আমাকে দেখতে হবে সেটা কীরকম, তারপর না হয় সঠিক তুলনা করতে পারবো। যাই হোক, আমাদের কয়েকজন গার্ড পাশে থাকা একটা ছোট দরজার ভিতরে ঢুকতে বলল। আমরা ভেতরে ঢোকার পর দেখতে পেলাম ছোট্ট একটা রুম, যেটা 10 জন দাঁড়িয়ে থাকাও হয়তো কষ্ট হয়ে যাবে। আর দরজা তখন বন্ধ হয়ে গেল। 5 সেকেন্ড পরে আবার দরজা খুলে গেল, আর আমরা দেখতে পেলাম সামনেই হিমলারের সিংহাসন, আর সেখানে বসে আছেন হিমলারের রাজা কর্ডিস। দরজা থেকে বের হয়ে আমরা রাজার সামনে গিয়ে পা গেড়ে দিয়ে সম্মান জানালাম। রাজা বাদে সবাইকে আরেক রাজার সামনে এভাবেই সম্মান জানাতে হয়। প্রিন্সেসদেরও সম্মান জানাতে হয় এভাবে, না হলে সেটা বেয়াদবি ধরা হয়। প্রিন্সেস এলিনা এবং এলিহা দুজনেই রাজার সাথে মত বিনিময় করলেন। আমরা 2 রয়্যাল গার্ড দাঁড়িয়ে দেখছিলাম। শেষে রাজা বলে উঠলেন, আপনারা আমাদের মেহমান, তাই সবাই এই রাজ্যকে নিজের রাজ্য মনে করবেন। যা ইচ্ছা হয় আমার কাছে আর্জি করতে পারেন। মাইকিং, আমরা এখানে কিছুদিন থাকার চিন্তা করছিলাম, যদি কিছু মনে না করেন আপনি। হিমলার আমাদের অনেক ভালো লেগেছে, আমরা ক্যাপিটালটা একটু ঘুরে দেখতে চাই। সেটা তো আমাদের ভাগ্য। ইন্দ্রলিয়ার 2 প্রিন্সেস আমাদের রাজ্যকে পছন্দ করেছে, সেটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমি আপনাদেরকে থাকার সকল ব্যবস্থা করে দিচ্ছি। মাইকিং, আপনার অনুমতি থাকলে আমি কিছু বলতাম। হ্যাঁ, রয়্যাল গার্ড বলো। মাইকিং, আমাদের শহরটা অনেক ভালো লেগেছে। যদি আমাদের থাকার ব্যবস্থা প্যালেসে বাদে শহরে কোথাও করে দিতেন তাহলে ভালো হতো। সেটা তো কোনো ব্যাপার না, তোমরা কোনো চিন্তা করো না। আমার ছেলে প্রিন্স কলেজ তোমাদের সবার থাকার ব্যবস্থা করে দিবে। ধন্যবাদ মাইকিং।
আমি মূলত প্যালেস থেকে দূরে থাকতে চাচ্ছিলাম, তাই রাজার কাছে বললাম আমাদের প্যালেসে বাদে অন্য একটা জায়গায় থাকতে দিতে। প্রথমে ভেবেছিলাম রাজা এটা শুনে ধমক দিবে আমাকে, কিন্তু রাজা কিছু না বলায় ভালো লাগলো। রাজার ছেলে আমাদেরকে প্যালেসের থেকে বাইরে নিয়ে আসলো, এখনো কোনো বলেনি আমাদের সাথে। দেখেই বোঝা যাচ্ছে অনেক অ্যাটিটিউডওয়ালা প্রিন্স কর্লিজ আমাদেরকে একটা বাসায় নিয়ে আসলো, যেটার সাইজ বিশাল, ভেতরে অসংখ্য রুম হবে, সেটা আমি বুঝতে পারছি। ওয়াও, অনেক সুন্দর তো বাসাটা। এবার প্রিন্স বলতে লাগলো, এই বাসার মধ্যে রয়েছে একজন বাটলার, 2 জন কুক এবং 4 জন সিকিউরিটি গার্ড। মনে হয় না কোনো সমস্যা হবে আপনাদের। কোনো সমস্যা হলে বাটলারকে বলতে পারেন। প্রিন্স এটুকু বলে চলে গেলেন। আমরা বাড়ি ঘরে ঘুরে দেখতে লাগলাম, অনেক বড় বাড়ি। জানি না প্রিন্সেস এলিনা এখানে কয়দিন থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমি প্যালেস থেকে বাইরে আসলাম, কারণ প্যালেসে কেউ খুব সহজে আমাদের উপরে আক্রমণ করতে পারে। আর আলাদা একটা বাসায় থাকলে সেটার সম্ভাবনা একটু কমই। যাই হোক, বাসায় অনেকগুলো রয়েছে। 2 জন প্রিন্স এর থাকার জন্য আদর্শ বাড়ি বলা যায়। আমার শহর ঘোরার অনেক ইচ্ছা জাগলো। প্রিন্সেস এলিহা, আপনি তো অনেক ক্লান্ত, আপনি একটু রেস্ট করুন, আমি শহরটা একটু ঘুরে আসি। আমিও যাব, আমাকেও নিয়ে যাও। না প্রিন্সেস, আপনি এমনিতেই পুরো রাস্তা অসুস্থ ছিলেন, এখন বাইরে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি বরং শহরটা একটু চিনে আসি, তারপর আপনাকে ঘোরাতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। প্রিন্সেস এলিহাকে বলে আমি বাসার বাইরে চলে আসলাম, কিন্তু আমার পিছনে আসলো প্রিন্সেস এলিনা। প্রিন্সেস এলিনা, আপনি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, আখিল বাসায় থাকছে, কারণ তুমি গেলে এলিহাকে সুরক্ষা রাখতে হবে, আর এই সুযোগে আমিও ঘুরতে পারবো। আচ্ছা প্রিন্সেস, আমার সাথে সাথে থাকবেন। ঠিক আছে। আমি বুঝতে পারলাম না এত সহজে আখিল রাজি হয়ে গেল কিভাবে। হয়তো জেনারেলভাবে আবেদন করেছিল ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, আমি প্রিন্সেস এলিনাকে নিয়ে হাঁটতে লাগলাম। প্রিন্সেসকে হাঁটিয়ে নেওয়াটা বড়ই বেমানান, তবুও কিছু করার নাই। আমাদের জান প্যালেসে রয়েছে, আর হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি আর প্রিন্সেস এলিনা অনেকক্ষণ যাবৎ হেঁটেছি। এর মাঝে প্রিন্সেস এলিনা কোনো কথা বলেনি। আমার নজর আশেপাশের দিকে ছিল, তাই আমি সামনে কি হচ্ছে সেদিকে একদমই নজর দিচ্ছিলাম না। সামনে থেকে হঠাৎ হুডি পরা একটা মেয়ে আমাকে ধাক্কা দিল। ধাক্কার ফলে তার বাঁ হাতে ফলের ব্যাগ নিচে পড়ে গেল। দেখে মনে হচ্ছে ফল কিনে হাঁটতে হাঁটতে সেগুলো মনের সুখে খাচ্ছিল, তবে আমার সাথে ধাক্কা লেগে সব সুখ গেল। আমি চেহারা দেখতে পেলাম না হুডের কারণে, তবে কাপড় দেখে এইটুকু বুঝতে পারলাম সে একজন মেয়ে। মেয়েটা আমার দিকে তাকালো, অনেক ভালো করে আমার চেহারা লক্ষ্য করলো, তারপর বলতে লাগলো, সরি, আমি দেখতে পাই না আপনাকে। শুধু এটুকু বলে মেয়েটা পাশ কাটিয়ে চলে যেতে লাগলো, কিন্তু আবার প্রিন্সেস এলিনাকে দেখে থামলো। ওর দিকেও কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর সোজা চলে গেল আমাদের পিছনের দিকে। আমি জানি না মেয়েটার সমস্যা কি, এভাবে আমাদের দিকে তাকিয়ে রইল কেন। মনে হচ্ছে আমাকে এবং প্রিন্সেসকে চিনে সে, কিন্তু কোনো কথা বলল না। তাছাড়া একটা মেয়ের হুড নামিয়ে চেহারা দেখা অন্যায়, তাই চেষ্টা করিনি সেটা করার। আমি মেয়েটার চিন্তা বাদ দিলাম। প্রিন্সেস এলিনার সাথে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, কিন্তু সমস্যা হলো বেশি হাঁটার কারণে। প্রিন্সেস এলিনা আর হাঁটতে পারছে না। অবশ্য তাকে হাঁটানোর জন্য অন্যায় আমারই হয়েছে। প্রিন্সেসরা কখনোই পায়ে হাঁটে না, তাদের জন্য যানের ব্যবস্থা করা হয়। জ্যাক, আমি আর হাঁটতে পারছি না। তাহলে চলুন ফেরা যাক। আমি হেঁটে আবার ফেরত যেতে পারবো না। আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না। আপনি তো নিশ্চয়ই টেলিপোর্ট ম্যাজিক পাওয়ার করতে জানেন, তাহলে আপনি সোজা প্রিন্সেস এলিহার কাছে টেলিপোর্ট হয়ে চলে যান। আসলে আমি টেলিপোর্ট স্পেল ব্যবহার করতে পারি না। তাহলে আমাদের একটা যানের ব্যবস্থা করতে হবে এখানে, কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না। আপনি না হয় এখানে বসুন, আমি একটা যান নিয়ে আসি। আচ্ছা। আমি প্রিন্সেসকে একটা দোকানে বসিয়ে দিলাম, মূলত সেটা ফুলের দোকান, অনেক ধরনের ফুল পাওয়া যায় সেখানে। আর আমি বের হলাম একটা যান খুঁজতে। অবশ্য এই রাজ্যে রাস্তাতেও যান পাওয়া যায়, যেটা সাধারণ লোকদের বহন করে।
আমাকে এখন সেটা খুঁজতে হবে। কিছুক্ষণ খোঁজার পর একটা পেয়েও গেলাম। সেটা নিয়ে প্রিন্সেসকে নিতে আসলাম। তবে ফুলের দোকানে প্রিন্সেসকে আবারও সেই হুড পরা আগের মেয়েটার সাথে কথা বলতে দেখলাম। জানি না প্রিন্সেসকে কি বলল, তবে আমাকে দেখার সাথে সাথে সে দোকান থেকে বের হয়ে গেল। আমি ভাবার ফলে তাকে আটকাতে ভুলে গেছি। তবে আমার এত কিছু ভাবার সময় নেই। আমার দায়িত্ব শুধু প্রিন্সেস এলিয়াকে নিরাপদ রাখা। তার কাছে এই মেয়ে আসলে আমি তখন তাকে ঠিকই ধরবো। যাই হোক, আমাকে দেখে প্রিন্সেস আমার সাথে জানে উঠলো। মূলত আমার প্ল্যান ছিল প্রিন্সেসকে আমি সোজা পাঠিয়ে দিব আমাদের যেখানে থাকার ব্যবস্থা করেছে সেখানে। কিন্তু এখন প্রিন্সেসের জন্য চিন্তা হচ্ছে, কারণ আপাতত তাকে নিরাপদ রাখাও আমার দায়িত্ব। তাই তার সাথে করে আমাকেও যেতে হবে। আমি প্রিন্সেসকে সোজা নিয়ে আসলাম আমাদের যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে। প্রিন্সেসকে বাসার ভিতরে ঢুকতে দিয়ে আমি বাসার বাইরে চলে আসলাম। আমি জানের মধ্যে থেকে লক্ষ্য করেছি কেউ আমাদের ফলো করেছে। আমি শিওর না কে, কিন্তু আমার মনে হয়েছিল। তাই আমি বাসার বাইরে চলে আসলাম। জানের ভাড়া মিটিয়ে দেওয়ার লোকটা জান নিয়ে চলে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, কাউকে দেখতে পারলাম না। তবে দূরে সেই হুড পরা মেয়েটাকে দেখতে পারলাম। এবার আমার সন্দেহ বেড়ে গেল যে এতক্ষণ এই মেয়েটাই আমাদের ফলো করেছে। আমি এগিয়ে যেতে লাগলাম, মেয়েটাও পালিয়ে যেতে লাগলো। দৌড়ে একটা গলির মধ্যে গেল। আমি ওর হাত ধরে টেনে মুখ দেওয়ালের দিকে করে জিজ্ঞাসা করতে লাগলাম, কে তুমি? আমাদের ফলো করছো কেন? আর প্রিন্সেস এলিনার সাথে কি কথা বললে তখন? আস্তে ধরো, ব্যথা করছে তো। আমার প্রশ্নের উত্তর দাও আগে। তাহলে এলিনা আবারও প্রিন্সেস? কি বলছেন জাতা? আপনি কে? আমার নাম জেসি। আমাদের ফলো করছেন কেন? মন চাইলো তাই। ফাজলামো করছেন? কে অর্ডার দিয়েছে আপনাকে? আমি কারো অর্ডার শুনি না, নিজের ইচ্ছে মতো কাজ করি আমি। দেখো, সরাসরি বলো, নাহলে ব্যাপারটা ভালো হবে না। আমি ভীরুতাকে হাতে নিয়ে বললাম। ও তাহলে ইগড্রালিস আবারও আছে তোমার কাছে? অবশ্য আবার তলোয়ারের রূপে। মেয়েটার কথাবার্তা শুনে আমার সুবিধার মনে হচ্ছে না। আমার তলোয়ার দেখেই বলে দিল, এটা ইগল রাসিল। কোনো সাধারণ মেয়ে না এটা। আমাকে সাবধানে থাকতে হবে। আমি তলোয়ার শক্ত করে ধরলাম। ইগল রাসেলের আগুন আমার ডান হাতে জ্বলতে লাগলো। আমি ওকে আঘাত করে বেহুশ করতে চেয়েছিলাম, কারণ তাতে ওকে আমি বেঁধে রেখে অনেক জিনিস জিজ্ঞাসা করতে পারবো। কিন্তু হঠাৎ মেয়েটা আমার হাত মোচড় দিয়ে ওর হাত মুক্ত করে নিল। আমার বাম হাতে মোচড় লাগায় ব্যথা পেয়েছি আমি। সাথে সাথে আমার ডান হাতে ওর ডান হাত দিয়ে ধরার ফলে ইগল রাসেলের সকল আগুন আমার ডান হাত থেকে নিভে গেল। তলোয়ারের মধ্যে যত ম্যাজিক পাওয়ার ছিল সেটাও একদম কমে গেল। আর বাম হাত দিয়ে আমার কপালে একটা হাত দিল, যার ফলে আমার চোখ দুটো একদম বন্ধ হয়ে গেল। আমি ঘুমের দেশে তলিয়ে পড়ছি। বুঝতে পারলাম আমাকে ম্যাজিক দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। শুধু আমাকে নয়, বরং ইগল রাসেলকেও ঘুম পাড়িয়ে দিয়েছে সে। মেয়েটার ক্ষমতা একদম অন্য লেভেলের। কোনো দিক দিয়েই আমার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, কে এই জেসি? আমাদের দেখা হয়েছিল একটা মিস্ট্রিয়াস মেয়ের সাথে, যার পাওয়ার আমার ধরার অনেক বাইরে। তার এক ছোঁয়াতে আমি সেন্সলেস হয়ে গেছি। অনেকক্ষণ হয়েছে আমি সেই গলিতে পড়ে রয়েছি। রোডের উপরে শুয়ে থাকা আমার ভালো লাগছে না, তবে কিছু তো করার মতো দেখছি না। আমি আমার শরীরকে নাড়াতে পারছি। 15 মিনিটের মতো আমি প্যারালাইজড হয়ে রোডের উপরে পড়ে আসি। জায়গাটা একটা নীরব গলি হওয়ায় লোকজনের আসা যাওয়া নেই এখানে। না হলে হয়তো আমাকে কেউ দেখলে এতক্ষণই সাহায্য করত। যাই হোক, আমি শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। দূরে কিছু লোকদের দেখতে পেলাম যারা ডানার মধ্যে আকাশে উঠছে। ইচ্ছা আমারও করে, তবে মানুষে জন্মেছি, তাই ওনার ক্ষমতা আমাদের নেই। এমন কোনো স্পেলও নেই যেটা আমাকে উঠতে সাহায্য করবে। আমার ইচ্ছা জাগছে যে আমার পিঠেও আজব হাতটা হয় ডানা হলে ভালো হতো। পুরো 20 মিনিট পরে আমার শরীর বোধহয় ফিরে পেলাম আমি। এতক্ষণ শরীরবিহীন মনে হচ্ছিল নিজেরই, তবে এখন আস্তে আস্তে ফিল করছি আমি সব কিছু। আমি ভীরুতাকে হাতে নিয়ে ইগল রাসেলকে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ওর বদলে আমার বাম হাত থেকে ভ্যালি উত্তর দিল আমাকে। ওকে ডেকে লাভ হবে না, ও গভীর ঘুমে আছে। ও, আমি এরকম স্যাম্পল খুব কমই দেখেছি যে কিনা এক গ্রাস্টিকলকেও ঘুম পাড়িয়ে দিতে পারে।
আশ্চর্যের ব্যাপার হলো, ও যখন আমার ডান হাতে ওর হাত রাখলো তখন ওর মধ্যে থেকে আমি আজব ম্যাজিক পাওয়ার দেখতে পাই। তুমি এতদিন যাদের ম্যাজিক পাওয়ার দেখতে পেয়েছো সেগুলো সাধারণ ম্যাজিক, যেটা এন্ট্রিবিউটের হয়ে থাকে। এটা তোমার অনেক বড় অস্ত্র বটে, কারণ 6 এন্ট্রিবিউটের ম্যাজিকের 6টা রং রয়েছে। ফায়ারেরটা লাল, ওয়াটারেরটা নীল, আর্থেরটা খয়েরি, ওয়ার এরটা হালকা সাদাটে, ডার্কেরটা কালো, লাইটেরটা উজ্জ্বল সাদা। তুমি হয়তো খেয়াল করেছো একজনের স্যাম্পলের উপর ডিপেন্ড করে তার ম্যাজিক পাওয়ার কীরকম রঙের দেখাবে। হ্যাঁ, এটা তো আমাকে আমার মাস্টার লুসিফারই বলেছে। অবশ্য আমি এখনও এটা পুরোপুরি বুঝি না, আর এমনিতেও আমি আর আগের কারো ডার্ক ম্যাজিক পাওয়ার দেখিনি, যেমনটা ওই মেয়ের ছিল তখন আমাকে ধরলো যখন। হ্যাঁ, সেটা আমিও জানি, তবে শেষ করতে দাও আগে আমার কথা। মেয়েটার ম্যাজিক পাওয়ার ডার্ক এন্ট্রিবিউটেড ছিল না, এটা আমিও জানি। সাধারণত একজন লোকের শরীর থেকে ম্যাজিক পাওয়ার বের যখন হয়, সে কখনো স্যাম্পল ব্যবহার করে। তবে সেই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা শুধু আমাদের ড্রাগনদের ক্ষেত্রের গোত্রের মধ্যেই ছিল। যেহেতু আমরা একটা এন্ট্রিবিউটের প্রাণী ছিলাম, তাই বাকি এন্ট্রিবিউ আমরা দেখতে পারলেও সেগুলো ব্যবহার করতে পারতাম না। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা আলাদা। যেহেতু তুমি কোনো ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারো না, তার জন্য তোমার মধ্যে আমাদের ড্রাগন গোত্রের এই ক্ষমতা রয়েছে। এর ফলে তুমি অন্যর ম্যাজিক পাওয়ার দেখতে পারো। আমার মতো ও আরও অনেক হবে যদি খোঁজা যায় তাহলে। হ্যাঁ, সেটা ঠিক। কি ম্যাজিক পাওয়ারের আবার আসা যাক। ম্যাজিক পাওয়ার 2 রকমের হয়, একটা হয় অ্যাট্রিবিউটের আর একটা হলো নিজ গোত্রের। মূলত ছোট্ট কথায় বলতে গেলে প্রতিটা গোত্রকে আমরা ড্রাগন খুব সহজে চিনতে পারি, কারণ তাদের মধ্য থেকে আমাদের গোত্রের ম্যাজিক পাওয়ার আমরা আবিষ্কার করতে পারি। গোত্রে ম্যাজিক পাওয়ার, সেটা আবার কি? তুমি এখনো এই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা পুরোপুরি মাস্টার করতে পারোনি। যখন করবে তখন নিজেই দেখতে পারবে। প্রতিটা গোত্রের প্রাণীদের শরীর থেকে তাদের নিজ গোত্রের একটা আলাদা ম্যাজিক পাওয়ার বের হয়, যেটা শুধু আমরাই দেখতে পারি। অবশ্য তোমার কাছেও সেটা আছে, কিভাবে আমি জানি, কিন্তু আমাদের ক্ষমতা তুমি অর্জন করেছো। ধরো তুমি মানুষ, তোমার মধ্য থেকে এখন উজ্জ্বল হালকা সাদা এক ধরনের ম্যাজিক পাওয়ার আমি দেখতে পারছি। সব মানুষের শরীর থেকেই একই রঙের ম্যাজিক পাওয়ার বের হয়। তাহলে ওই মেয়েটা কোন গোত্রে ছিল? তার শরীর থেকে কালো ম্যাজিক পাওয়ার বের হচ্ছিল, সেটা একদম গাঢ় কালো ছিল, তাই বলা যায় সে একজন ডেভিল। তার মানে হ্যারির মতো সেও একটা ডেভিল? গোত্র ডেভিল, কিন্তু তোমার বন্ধ হ্যারির মতো না। আমি এর আগেও অনেক ডেভিলদের দেখেছি, তবে মেয়েটার পাওয়ার পুরো অন্য লেভেলে। পুরো শরীর লম্পটে উঠেছিল ওর পাওয়ার দেখতে পেয়ে। তাহলে বুঝতে পারলাম আমরা একটা সিরিয়াস ঝামেলায় পড়ে গেছি। আমি মূলত কোনো শত্রু বানাতে চাই না, কিন্তু মনে হচ্ছে এই মেয়ের আশেপাশে আবার গেলে সেটা হতে সময় লাগবে না। হ্যাঁ, তোমাকে সাবধান থাকতে হবে। অ্যাগ্রোস্টিল এর আমি ওর অ্যাগ্রোসিল এবং আমি ওর কাছে কোনো কিছুই না। আমাদের তলোয়ার কিংবা তোমার 2 হাতে টাচ করলেই আমরা ঘুমিয়ে যাব। হ্যাঁ, সেটা অনেক ভয়ানক স্পেল। যাই হোক, আমাদের সাবধানে হতে হবে বেশি করে। মূলত তোমাদের 2 জন ছাড়া আমি কোনো কিছুই না। এজন্য তোমাকে বলছি আমাদের সাথে লড়তে শিখো। যদি না ব্যবহার করো বেশি, তাহলে তো আমাদের পুরো পাওয়ার পর্যন্ত যেতে পারবে না তুমি। হ্যাঁ, এটা বলা সহজ, কিন্তু যে পরিস্থিতিতে আছি তাতে তো সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে থেকো। ভ্যালিও ঘুমিয়ে গেল, কারণ আমার শরীরের ম্যাজিক পাওয়ার শেষ। মেয়েটা শুধু আমার শরীরে টাচ করে আমাকে ঘুম পাড়িয়ে দেয়নি, বরং আমার শরীরের পুরো ম্যাজিক পাওয়ারই ড্রেন করেছে। মূলত ইগল রাসেল এবং ভ্যালির মধ্যে এখন সামান্য ম্যাজিক পাওয়ার থাকে। সেটা শেষ হলে তারা আমার শরীর থেকে ম্যাজিক পাওয়ার হাওলাত করে থাকে। তবে সেটাও শেষ হলে দুজনেই ঘুমের মধ্যে থাকে। আমি আপাতত 2 তলোয়ারে 100 ভাগের মধ্যে 5 ভাগ পাওয়ারে ব্যবহার করতে পারি। বাকিটুকু তাদের সাথে
ট্রেন লড়াই করে আস্তে আস্তে ব্যবহার করতে পারবো। তবে ভ্যালির থেকে আমার এই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতার কথা শুনে ভালো লাগলো। আমার কাছে এটা কিভাবে আসলো সেটা আমি নিজেও জানি না, কিন্তু অস্থির একটা ক্ষমতা এটা। যদি কিছু ক্ষমতা রয়েছে আমার কাছে, তারপরও আমি স্পেল ব্যবহার করতে পারি না, এজন্য আমার দুঃখ হচ্ছে। এই দুনিয়াতে ওই মেয়ের মতো অনেক শক্তিশালী লোক আছে, তাদের কাছে আমি কিছুই না। আমার এই অবস্থা নিয়ে আমি প্ল্যান করছি রাজাকে হত্যা করতে। আমি বুঝতে পারলাম আমার চিন্তা ভাবনায় আমার বন্ধুরা সবাই মারা যাবে, তাই সব কিছু আমাকে আরেকবার ভালো করে ভেবে দেখতে হবে। হিমরারের ট্রিপ 2 প্রিন্সেসের ভালো কাটলেও আমার জন্য সেটা ভালো না। আমি বুঝতে পারলাম রয়্যাল গার্ড হয়ে আমার অনেক ভুল হয়েছে। এই কাজে পাহারা দেওয়া ছাড়া আর কিছুই করা যায় না। আর আমি কোনো বেবি সিটার হয়ে থাকতে চাই না। পুরো 1 সপ্তাহ পরে আমরা হিমরার থেকে ইগলডাসিলে ফিরে আসলাম। এর মাঝে প্রিন্সেস এলিহা এবং এলিনা এর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। মূলত 2 জন সৎ বোন, দুজনে আম্মা আলাদা, 2 জন প্রায় সমবয়সী। অবশ্য 2 জন দুজনকে ভালোবাসে আপন বোনের মতো, তবে কেউ কাউকে বলে বা দেখায় না। সামনাসামনি তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লাগবেই। সব মিলিয়ে বলা যায় প্রিন্সেস এলিহা ভাবে প্রিন্সেস এলিনা তাকে দেখতে পারে না, এবং প্রিন্সেস এলিনা ভাবে প্রিন্সেস এলিহা তাকে দেখতে পারে না। আমি এখানে সাইড নিব প্রিন্সেস এলিসার সাথে। 3 প্রিন্সেসের মধ্যে রাজা মারা গেলে সেই রানী হওয়ার অধিকার রাখে, কারণ সব দিক দিয়েই সে পারফেক্ট। শুধু তাই নয়, বরং তার রয়্যাল গার্ড যে কিনা একসময় রাজার এলিট গার্ডের একজন ছিল, তার সাথে তার বিবাহ হয়েছে। ওই দিক দিয়ে দেখা যায় পরের মুকুট তাদের মাথায় যাবে, সেটা বাদ দিলাম। পুরো 1 সপ্তাহ পরে আমরা রাজ্যে ফিরে আসলাম। আমার এই কয়টা দিন শুধু ওই জেসি নামক মেয়েটার কথা ভেবেই কেটেছে। আমি প্রতিটা মুহূর্তে সজাগ ছিলাম এবং ভয়ে ছিলাম যে আমাকে আক্রমণ করতে পারে। এক হিসাবে বলা যায় 1 সপ্তাহ সময় আমার ভয়ে কেটেছে। 1 সপ্তাহ সময় হয়ে গেল, এখনও ইগলডাসিল জাগেনি ওর ঘুম থেকে। এদিকে ভ্যালি তার পরের দিনই জেগেছিল। লড়াইয়ে আমার ভ্যালির থেকে বড় অস্ত্র হলো ভীরুদা, কারণ ইগলডাসিলের আগুন ভ্যালির পানিকেও না কিয়ে গলিয়ে দিতে পারতো। অবশ্য এটা ভ্যালি নিজে আমাকে বলেছে। সেই মেয়েটা আমাকে এই অবস্থায় আক্রমণ করলে সে ভ্যালিরও এই একই হাল করবে, তাই আমাকে সাবধানে থাকতে হবে, কারণ 2 জন ঘুমালে আমার তলোয়ারের টেকনিক আমাকে বাঁচাবে না। রাজ্যে এসে আমার প্রতিদিনের কাজ আবার শুরু হলো। অবশ্য দিনের সময় প্রিন্সেস এর গার্ড হয়ে থাকা এবং রাতের সময় গুপ্ত রাস্তা দিয়ে বের হয়ে শহরের কালো লুটকারীদের হামলা করা, জিনিসটা ভালোই যাচ্ছিল। রাজ্যে ব্ল্যাক ড্রাগনের নাম ছড়িয়ে গেছে। এদিকে হ্যারি, লুসি এবং লুসানাও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তবে এটা আমাদের জন্য স্বাভাবিক না। হিমরার থেকে আমাদের প্যালেসে ফেরা প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। এদিকে একদিন সকালে রাজার দূত আমাকে রাজার সিংহাসনে যেতে বললেন। আমি মাত্র ঘুম থেকে উঠেছি, তাই ভালো করে রেডি হয়ে গেলাম। এর মধ্যে ইগলডাসিলও ঘুম থেকে উঠেছে। ওর প্রায় 15 দিনের মতো লেগেছে ঘুম ভাঙতে। যাই হোক, আমি রাজার সামনে গিয়ে পা ঝুঁকিয়ে সম্মান জানালাম। মাইকিং ডেকে এসেছেন আমাকে? হ্যাঁ, প্রিন্সেস এলিহার রয়্যাল গার্ড জ্যাক। বলুন মাইকিং। তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। শহর 798, সেখানে খুব আকর্ষণজনক জিনিস হচ্ছে। লোকজনের মতে সেখানে রাতের সময় ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়। কেউ রাতের সময় বের হয় না সেখানে। যদিও রাতে ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়, কিন্তু দিনের সময় তার কোনো চিহ্নই দেখা যায় না। জি মাইকিং, বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন আমি সেখানে গিয়ে ব্যাপারটা পরীক্ষা করব? হ্যাঁ, তোমার কাজ শুধু সেখানে যা হচ্ছে সেটার সঠিক তথ্য বের করা, এবং যদি কোনো সমস্যায় পড়ো তার জন্য তোমার সাথে মিলিটারি থেকে যে কোনো সেনা নিয়ে যেতে পারো তুমি। মাইকিং, যদি আমি মিলিটারি সেনা নিয়ে কয়েকজন আর্কাইভ সদস্য নিতে চাই? সেটা কেন? আসলে আমি তলোয়ার ব্যবহার করি। আমার মনে হয় একজন ডিস্ট্রাকশন ম্যাজিক ব্যবহারকারী এবং 2 জন সাপোর্ট ম্যাজিক ব্যবহারকারী আমার জন্য পারফেক্ট হবে। আর তাছাড়া আর্কাইভে নতুন একটা টিম অনেক নাম করেছে। আমার মনে হয় তারা আমার এই মিশনের জন্য ঠিক হবে। আচ্ছা ঠিক আছে,
আকাইবের আমার দ্রুত চলে যাবে। তুমি যাদের নিতে চাও সেখান থেকে নিতে পারো, তবে আমি মনে করি কিছু সেনা প্রয়োজন হবে তোমার। তেমন কিছু হলে আমি বার্তা প্রেরণ করব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই মিশনের জন্য প্রিন্সেস এলিনাকেও পাঠাতে চাই, যদিও তার রয়্যাল গার্ড তোমার ভাই আখিল অসুস্থ। মাইকিং, তাহলে আমাদের যাত্রায় প্রিন্সেস এলিনার গার্ড আমাকেই হতে হবে? হ্যাঁ, এলিনার টেলিপোর্ট স্পেল ব্যবহার করতে পারে, তাই কোনো সমস্যা হলে সে নিজে টেলিপোর্ট হয়ে চলে আসতে পারবে। রাজা আরও কিছু কথা বললেন, পরে আমি বের হয়ে আসলাম। মূলত আমি হিমরার যাওয়ার পরে হ্যারি, লুসি এবং লুসানা আক্রাইবে যোগ দিয়েছে। তাদের মুখ ঢাকা থাকে মাস্কে, তাই কেউ তাদের চিনে না, আসল পরিচয় গোপন রেখেছে তারা। আর যেহেতু লুসানা চেহারা বদল করার স্পেল জানে, তাই তাদের শহরে থাকতে সমস্যা হয় না এখন। আর আমি রাজাকে তাদের কথা বলেছি। অবশ্য আমি প্রথমে ভাবিনি রাজা রাজি হবেন, কিন্তু ওই তিনজনের কাজের নাম পুরো রাজ্যে ছড়িয়ে গেছে। আক্রাইবের সবচেয়ে কঠিন কঠিন মিশনগুলো ওরা তিনজন পূরণ করেছে, তাই হয়তো রাজা রাজি হলেন। যাই হোক, প্রিন্সেস এলিনাকে আমার সাথে পাঠানো এটা আমার সঠিক লাগলো না। এদিকে আবার তার গার্ড আমাকেই হতে হবে। এমনিতেও সে একজন প্রিন্সেস, তার ওপরে অনেক সুন্দরী, আর যেভাবে তাকিয়ে থাকে আমার দিকে, সব দিক দিয়েই আমার বিরক্ত লাগে। মেয়েরা আমার দিকে তাকালে নিজেকে অনেকটা নার্ভাস মনে হয়, কারণ আমি জানি না, হয়তো ওটা মেয়েদের স্পেশাল একটা পাওয়ার যেটা ছেলেদের নার্ভাস করে দিতে পারে। যাই হোক, আমার প্রিন্সেস এলিনার সাথে থাকা একটুও ভালো লাগে না। এর থেকে প্রিন্সেস এলিহাকে পাঠালে ভালো হতো। অবশ্য রাজারও মাথা আছে, সে জানে প্রিন্সেস এলিহা টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করতে পারে না। ব্যাপার আরেকটাও হতে পারে, কারণ প্রিন্সেস এর কথা আগে রাজা মেনশন করেনি, বরং আমি আক্রাইবে সদস্য কথা বলার পরেই মেনশন করেছে। মূলত রাজা হয়তো সন্দেহ করেছে যে ওরা তিনজনই হয়তো ব্ল্যাক ড্রাগনের সদস্য হবে। মূলত শহরে এই খবর ছড়িয়েছে যে ব্ল্যাক ড্রাগনের একজন ছেলে এবং দুইজন মেয়ে রয়েছে, আর তারা অসম্ভব শক্তিশালী। আর ওদের তিনজনের কথা বলায় হয়তো রাজার একটু সন্দেহ হয়েছে। এমনিতেও আমার ওপরে রাজা সন্দেহ করবে না, কারণ আক্রাইবের সদস্য হওয়াতে ওই তিনজনের ফেক নেম চারিদিকে ছড়িয়েছে, আর আমি সেটা শুনেই রাজাকে বলেছি। তারপরও রাজার ব্যাপারে কিছু বলা যায় না। আমি প্রথমে ভাবতাম রাজা কোনো কাজও হয় না, সব কিছু জেনারেল চালায়, তবে কতটা ভুল ছিলাম সেটা আমি এখন জানি। এমনিতেও চাইলে জেনারেলরা তাদের রাজার বিরুদ্ধে যেতে পারে যদি রাজা কোনো ভুল করে, কিন্তু আমাদের জেনারেল সেটা পারবে না, কারণ সে রাজার একদম হাতের পুতুল। সে যতই চেষ্টা করুক না কেন, রাজার আদেশবিহীন সে কোনো কাজই করতে পারে না। যেহেতু রাজার সৎ ভাই সে, তাই রাজা তাকে তেমন দেখতে পারে না। আমাদের এসব আলোচনা না করাই ভালো। আমি আপাতত একটা যানের মধ্যে বসে আক্রাইবে চলে এসেছি, হ্যারি, লুসি এবং লুসানার সাথে দেখা করতে। ওদেরকে পরিস্থিতিটা একটু বুঝিয়ে দিলাম, আমাকে না চেনার ভান ধরতে বললাম এবং আস্তে আস্তে ভালো বন্ধু হওয়ার বুদ্ধি দিলাম ওদের আমি। কারণ আমার পরবর্তী প্ল্যান ওদেরকে আমার প্যালেসের সকল মিশনের জন্য আমার সাথে নেওয়া। এজন্য আমাদের এই মিশনটা কমপ্লিট করতে হবে। মিশনের বিবরণ শুনেই কিছুটা ভুতুরে ভাব অনুভব করতে পারছি আমি, জানি না কেন, তবে নতুন কিছু আবিষ্কার করব হয়তো। আমরা চারজন জানে করে প্যালেসে আসলাম এবং সেখান থেকে প্রিন্সেস এলিনাকে নিয়ে সোজা রওনা দিলাম 798 নম্বর শহরে। জানি না সেখানে কিসের যুদ্ধ হয়, কিন্তু আপাতত আমার জানের মধ্যে ভালো লাগছে না। ওরা তিনজন বসেছে এক পাশে, আর আমি আর প্রিন্সেস এক পাশে। প্রিন্সেস এলিনা একদম আমার সাথে ঘেঁষে বসেছে। আমার এত কাছে আজ পর্যন্ত কোনো মেয়ে বসেনি, যদিও আমার বিরক্ত লাগছিল আগে, কিন্তু কেন জানি প্রিন্সেসের তাকানো মুখ আমার এখন ভালো লাগছে। সঠিক বলতে পারবো না, তবে নিজেকে সম্মানিত মনে হচ্ছিল। এই প্রথমবারের মতো আমার হার্টবিট বেড়ে গেছে কোনো মেয়ের হাতের স্পর্শ আমার হাতে পড়ায়। একটা ঝাঁকি লাগে সামান্য, যার ফলে প্রিন্সেস আমার দিকে আরও সরে আসলো, আর এদিকে তার হাত আমার হাতে লাগে, যার ফলে আমার হার্টবিট বেড়ে চলেছে। আমিও সরে বসলাম তার কাছ থেকে, কিন্তু আমি এই ফিলিংসটা বুঝতে পারছি না। আমার মেমোরি লস হয়ে গেছে, তাই এটা কিসের ফিলিংসটা
সেটা আমি সঠিক বুঝতে পারছি না। হয়তো এটা স্বাভাবিক, কিন্তু প্রিন্সেস এলিহার হাতের স্পর্শ আমার অনেক লেগেছে, আর আমার হার্ট তখন বেশি বিট করেনি। আমি জানি না কি হচ্ছে, তবে এটা বেশিক্ষণ না হলে ভালো হবে। হঠাৎ লুসি বলে উঠল, আমি এই জানের মধ্যে কিছু আজব ম্যাজিক অনুভব করছি। কিসের ম্যাজিক এটা? অনেকটা বলতে গেলে লাভ ম্যাজিক বলে এটাকে, যেটা শাকুবিচরা ব্যবহার করে। এটার ফলে ছেলেরা তাদের পাশের মেয়েদের উপর আকর্ষিত হয়। সমস্যা নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি আমার ঢাল দিয়ে। লুসানা ওর ম্যাজিক স্পেল দিয়ে একটা ঢাল বানিয়ে দিল আমাদের পুরো জানের মধ্যে। ওর এই ঢালের মধ্যে কোনো সাধারণ স্পেল কাজে দিবে না। অবশ্য ভিতরে লাভ ম্যাজিকেও শেষ হয়ে গেল। অবশ্য আমিও কিছুক্ষণ যাবত একটা আশ্চর্যজনক রঙের ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছিলাম, যেটা কিনা আমাদের জানের উপর থেকে আসছিল, কিন্তু আমি সেটা ইগনোর করেছি। অনেকটা পিঙ্ক কালারের ম্যাজিক পাওয়ার ছিল সেটা, কিন্তু লুসানার ঢালের কারণে সেটা গায়েব হয়ে গেছে। আমি জানি না এটা কার কাজ, কিন্তু হ্যারির অবশ্য বেশি ভালো লাগে না। ও একপাশে মুখ গুজে বসে আছে। হয়তো ওর হার্টবিট বেশি বেড়ে গিয়েছিল, কারণ ওর পাশে দুজন মেয়ে ছিল। যাই হোক, ম্যাজিক পাওয়ার চলে যাওয়ার পর আমার হার্টবিট স্বাভাবিক হলো, কিন্তু যখনই প্রিন্সেস বাঁকা হয়ে আমার দিকে তাকাচ্ছে, আবার আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি আর এটা বেশিক্ষণ নিতে পারলাম না, তাই আমি অনেকটা দূরে এসে সরে বসে বাইরে তাকিয়ে তাকিয়ে রইলাম। প্রিন্সেস ও রাগ করে ওইদিকে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। যাই হোক, সে সাথে থাকা আমার বিরক্ত লাগতো। এখন তার চাওয়াও আমার বেশি বেশি বিরক্ত লাগছে, কারণ তাতে আমার হার্ট বেড়ে যাচ্ছে। কি করবো সেটাই বুঝতে পারছি না। আমরা সকালে 798 নম্বর শহরে পৌঁছে গেলাম। এর মধ্যে জানের ভিতরে কিছু আজব হলেও বের করতে পারছি না সেটা কার কাজ ছিল। অবশ্য প্রিন্সেস এলিনা এরকম কোনো কাজ করবে না, এটা আমি বুঝতে পেরেছি। আর লুসি এবং লুসানাও এরকম কোনো কিছু করবে না। আমার মনে হচ্ছে আমাদের সাথে থার্ড পার্টি ছিল কেউ। 798 নম্বর শহরটা 3 সাইড বিশাল ঘন বন দিয়ে ঢাকা, এবং পিছনের সাইডে বিশাল একটা পর্বত। দক্ষিণ দিকের বনের মাঝ দিয়ে একটা রাস্তা রয়েছে, যেটা এখানে আসা যাওয়া করার একটা রাস্তা, আর বাকি কোনো দিক দিয়ে ফেরত কিংবা আসা যাবে না। হয়তো রাজা এটা জেনেই তার কোনো মিলিটারি সেনা আগে পাঠায়নি। মিলিটারিতে রয়্যাল গার্ডদের বেশি পাওয়ারফুল সেনা রয়েছে। অবশ্য এই জায়গাটা রাজা তেমন ভয়ানক মনে করেনি। আবার এটাও হতে পারে আমাকে দিয়ে টেস্ট করছে এখানে কি সঠিক তথ্য জানতে পারলে পরে আক্রমণ করবে। শহরে আসার পরেই শহরের মিনিস্টার আমাদের বেশ আনন্দের সাথে একটা বাড়িতে আশ্রয়ের জন্য নিয়ে গেলেন। শহরটা আমার একদম ভালোই লেগেছে, কারণ অনেকটা উন্নত বলা যায়। সকল বাড়ি কাঠের এবং মাটির তৈরি ইট দিয়ে বানানো। নর্মাল জিনিস দিয়ে বানালেও বাড়িগুলোর সাজানোর স্টাইল অন্যান্যদের থেকে অনেক সুন্দর। তাছাড়া প্রতিটা বাড়িতেই আমি ফল এবং বিভিন্ন ধরনের শাকসবজির গাছ দেখতে পাচ্ছি। সব বাড়িতেই সেগুলো উৎপাদন করে, তাদের ফসলও অনেক ভালো জন্মে। সূর্যের আলো কম পেলেও তারা ম্যাজিককে দৈনন্দিন কৃষিকাজে ব্যবহার করে, যার কারণে তাদের ফসল অনেক বেশি উৎপাদন হয়, আর সেগুলো বিক্রি করে তারা অর্থ উপার্জন করে। মূলত তাদের অর্থের প্রতি কারো নজর নেই। তারা শুধু রাজ্যে থাকার জন্য ভ্যাট দেওয়ার জন্য কষ্ট করে। প্রতিটা রাজ্যের একটা শহরে মিনিস্টারের দায়িত্ব তাদের শহরের প্রতিটা ঘর থেকে মাসিক ভ্যাট সংগ্রহ করে সেটা রাজার কাছে পৌঁছে দেওয়া। যাই হোক, আমি বাদ দিলাম সেসব কথাবার্তা। আমাদের থাকার ব্যবস্থা করে দিল এই শহরের মিনিস্টার। অনেকটা ভালো লোক মনে হলো তাকে। তার কথাবার্তা অনেক সুন্দর। মিনিস্টার স্যার, আপনি কি বলতে পারবেন এখানে কি হচ্ছে? যেহেতু আমি রয়্যাল গার্ড, তাই তিনি আমাকে স্যার বলে সম্বোধন করলো। তাহলে সব খুলে বলুন, কিছু লুকাবেন না। প্রায় 3 মাস যাবৎ আমাদের শহরে খুব আজব হচ্ছে। লোকজন রাতের সময় ঘরের বাইরে যেতে পারে না। কিছু আজব লোক দেখা যায় আকাশে, যেগুলোকে শহরে যে দেখে সেই তাদের জ্ঞান হারিয়ে ফেলে। কেউ কিছু দেখলে সেটা মনে করতে পারে না। সবার একটাই কথা, তারা একটা আলো দেখেছিল শুধু। তাছাড়া রাতের সময় পাহাড়ের পাশে উত্তর বনের ভিতরে ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়। পুরো শহরে এর জন্য ভূমিকম্প দেখা যায় মাঝে মাঝে,
কিন্তু সকালে আমরা কেউ বের হলে বনে গিয়ে কিছুই দেখতে পাই না। 3 মাস আগে থেকে এই ঘটনা ঘটেছে, তাহলে আগে প্যালেস এটা জানাননি কেন? আমরা চেষ্টা করছি, তবে আমাদের শহরের চারপাশে বনের বাইরে যাওয়ার পর আমরা যাকে পাঠাই সে এই সম্পর্কে সব রকম স্মৃতি হারিয়ে ফেলতো। সে কি করবে ভেবে না পেয়ে আবার ফিরে আসতো। তাহলে শেষমেশ প্যালেসে কিভাবে পাঠিয়েছেন খবরটা? আমরা একটা চিঠি লিখছি এবং 2 জনকে আবার পাঠিয়েছি কিছুদিন আগে। অবশ্য এটা আমাদের মাথায় আগে আসেনি। চিঠির সাথে আরেকটা কাগজ লিখে দিয়েছিলাম যে তাতে ক্যাপিটালে গিয়ে প্যালেসে ওই চিঠিটা জমা দিতে হবে। ও, বুঝতে পারছি। তাহলে তাদের মেমোরি নষ্ট হওয়ার পরও তারা ওই লেখা দেখে ক্যাপিটালে জমা দিয়েছে চিঠিটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাদের কি সকল মেমোরি নষ্ট হয়ে গেছে যারা বের হওয়ার চেষ্টা করেছে? না স্যার, শুধু এই শহরে যা হচ্ছে এই নিয়ে তারা ভুলে যাচ্ছে। তাছাড়া তার আগের দিনও কি হয়েছে এটাও মনে করতে পারছে না। ওকে, বুঝতে পারছি। ব্যাপারটা অনেক জোটালো। যাই হোক, ধন্যবাদ আপনাকে সাহায্যের জন্য। এটা তো আমাদেরই দায়িত্ব। মিনিস্টারের কথা শুনে মনে হচ্ছে এখানে যা হচ্ছে কিছু লোক আছে যারা চাচ্ছে না এগুলো বাইরে কারো কানে যাক। কিন্তু কি হচ্ছে এখানে, এটাই আমার প্রশ্ন। যাই হোক, এটা তো আসল জায়গায় গেলেই বোঝা যাবে। আমি শহরে কাউকে আনতে চাচ্ছি না, তাই হ্যারি, লুসি এবং লুসানাকে সাথে নিয়ে চলে গেলাম উত্তরের বনের দিকে। প্রিন্সেস এর শরীর ভালো লাগছে না, তাই সে একটু বিশ্রাম নেবে। আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে আসলাম। যাক, তোমার কি মনে হচ্ছে কি হতে পারে এটা? যাই হোক না কেন, তোমাদের 3 জনের জন্য তো কিছুই না, যতটা না শক্তিশালী হয়েছো। কি বলো? আমরা আবার শক্তিশালী? তুমি এক সুযোগে রয়্যাল গার্ড হয়ে গেলে, তাহলে বলো কে আসল শক্তিশালী? টপিক বাদ দিই, তোমাদের সাবধান করছি প্রিন্সেস এলিনার থেকে নিজেদের আসল পরিচয় কোনোভাবেই দিবে না। আমার মনে হয় রাজা সন্দেহ করেছে তোমাদের উপরে, তাই প্রিন্সেস এলিনাকে পাঠিয়েছে আমাদের সাথে। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি। তবে মিনিস্টারের থেকে শুনলাম এখানে অনেক ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়, কিন্তু দিনের সময় কোনো চিহ্ন পাওয়া যায় না। এটা কিসের লক্ষণ মনে করো? আমার তো ভূতের লক্ষণ মনে হচ্ছে। ভূতের ভয় প্যালেস থেকে ওই গুপ্ত জায়গা দিয়ে বের হওয়ার পর থেকেই ভুলে গেছি আমি যে ভূতের জায়গা দিয়ে বের হতে হয় আমাকে। সেটা তো বটেই, আমরা উত্তরের পুরো বন খুঁজেও কোনো কিছুই পেলাম না। অবশ্য লুসির এবং লুসানার সার্চ ম্যাজিক আমাদের কাজে দিয়েছে অনেক। এটার কারণে আমাদের হাঁটতে হয়নি, কিন্তু দুঃখের জিনিস কোনো কিছু আমরা পেলাম না। একটা লক্ষণ পাওয়ার আশা করছিলাম, কিন্তু সেটা হলো না। এখন তো রাতে আমাদেরকে দেখতে হবে। লোকদের মতে আকাশে এমন এক আলো থাকে যেটা দেখার পর তারা অজ্ঞান হয়ে যায়। আমাদের রাতের সময় আকাশের দিকে না তাকিয়ে চলাচল করতে হবে, এতে করে জ্ঞান হারানোর ভয় থাকবে না। আবার আমরা শহরের মধ্যে ফিরে গেলাম বন থেকে। মিনিস্টারের দেওয়া বাসার মধ্যে আমরা 4 জন ঢুকে গেলাম, কিন্তু ভেতরে প্রিন্সেসকে না পেয়ে অনেকটা শিহরিত হলাম, যেটা আমাকে ভালোভাবেই ভাবিয়ে তুলল। হয়তো আমাদের বের হওয়ার পর কেউ প্রিন্সেসকে আক্রমণ করেছে, কিডন্যাপ করেছে। প্রিন্সেস নিজের ইচ্ছায় এই শহর ঘুরতে বের হয়েছে, কিংবা সে ক্যাপিটালে চলে গেছে। কি হয়েছে আমি সঠিক বলতে পারছি না, তাই সোজা আমি মিনিস্টারের সাথে কথা বলতে লাগলাম। সে জানালো প্রিন্সেস শহরে ঘুরছে, তাই আমিও বের হলাম প্রিন্সেসকে খুঁজতে। যদিও বিরক্ত লাগে এসব কাজ, তারপরও তার গার্ড আমি আপাতত এই জার্নির জন্য। আমি বাইরে বের হয়ে খুঁজতে খুঁজতে পুরো সন্ধ্যা করে ফেললাম। শেষমেশ একটা দোকানের বাইরে বসে তাকে একটা কেক খেতে দেখে অনেকটা খুশি হলাম। কেন জানি না, তার চেহারা এখন দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। হয়তো এটা আগের স্পেলের কারণ, কিন্তু স্পেল তো সেটা চলে যাওয়ার কথা। হ্যারিকে জিজ্ঞাসা করেছিলাম, ও জানিয়েছে ও স্বাভাবিক আছে এখন, কিন্তু আমার মনের খবর আমি বলতে পারছি না এখন। আমি কিছু না বলে সোজা প্রিন্সেসের কাছে চলে গেলাম। অবশ্য তাকে খুঁজে বিরক্ত ছিলাম এতক্ষণ, কিন্তু সেটা তো আর প্রিন্সেসকে বলা যায় না। যত হোক, এটা আমার কাজ। প্রিন্সেস কেক খাওয়া শেষ করে হাঁটা শুরু করলো আমার দিকে। অনেকটা দূরে আমরা বাসা থেকে, আর কিছুক্ষণের মধ্যে রাত হবে, আমাদেরকেও বের হতে হবে। তাই আমি তাড়াতাড়ি করছি, কিন্তু প্রিন্সেস এলিনা আস্তে আস্তে হাঁটছে। আমি নীরবে না থেকে প্রশ্ন করলাম, প্রিন্সেস এলিনা? হ্যাঁ জ্যাক, বলো। আপনি এর আগে আমাকে বলেছিলেন আপনি টেলিপোর্টেশন স্পেল ব্যবহার করতে পারেন না, কিন্তু রাজা বলল আপনি পারেন। সেদিন মিথ্যা বলেছিলেন কেন?
কিছু কিছু মিথ্যা বললে সমস্যা হয় না। একজন প্রিন্সেস হয়ে মিথ্যা আপনার মুখে মানায় না। একজন রয়্যাল গার্ড হিসেবেও মিথ্যা তোমার মুখেও মানায় না। আমি কি মিথ্যা বললাম আপনাকে? আমাকে নয়, পুরো রয়্যাল প্যালেসকে মিথ্যা বলে আসছো তুমি। আমি বুঝতে পারছি না। গুপ্ত রাস্তা, ব্ল্যাক ড্রাগন, ওদের পরিচয়ে আমার কাছে লুকোনো ইত্যাদি ইত্যাদি কথা। ও, তাহলে আপনি আমাদের কথা শুনেছেন? হ্যাঁ বাবা, শুধু ওই 3 জনের উপরে সন্দেহ করেছিল, তাই আমাকে সেটা নিশ্চিত করার জন্য পাঠাই। তবে আমি আশা করিনি তুমি তাদের অংশ। তাহলে কি বলে দিবেন? সেটা বলতে চাইলে তো বলেই দিতাম, কিন্তু আমি কারণ জানতে চাই। কেন একজন রয়্যাল গার্ড হয়ে রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছো? আমার মাথায় কাজ করছে না। আমি সব দিক দিয়েই সিরিয়াস ছিলাম, কিন্তু প্রিন্সেস এলিনা এত চালাক হবে সেটা আমি বুঝতে পারিনি। প্রশ্ন হলো, সে কিভাবে শুনলো? আমি শিওর ছিলাম সে ওইখানে ছিল না, আর টেলিপোর্ট হয়েও আমাদের আশেপাশে আসেনি। তাহলে এইসব শুনলো কিভাবে? সব মিস্ট্রি রয়ে গেল। কিন্তু আমি বিষয়টা ছোটোভাবে নিতে পারবো না। আমাকে এটার সম্পর্কে কিছু করতে হবে। হোক সে প্রিন্সেস, যদি তাকে হত্যা করে আমার বন্ধুদের নিরাপদ রাখা যায়, আমি সেটা করতেও দেরি করব না। তাহলে আমাকে হত্যা করার চিন্তা করছো? কি বলছেন প্রিন্সেস? হাত কাঁপছে বারবার তোমার, আর জোরালো করে মুঠো করে রেখেছো। মানে রাগ হচ্ছে তোমার, আর এর মানে মানে মনে আমাকে হত্যার চিন্তাও হয়েছে। প্রিন্সেস কি সব আজব বলছেন? জ্যাক, আমি কোনো কিছু আজব বলছি না। প্রিন্সেস সোজা আমার হাত ধরলো আর আমাকে সহ টেলিপোর্ট করে পাশের বাসার ছাদের উপরে আনলো। প্রিন্সেস আমার হাত ধরায় আমার হার্টবিট অনেকটা বেড়ে গেল। একটা দেওয়াল রয়েছে ছাদের উপরে, যেটার পিঠে আমি পিঠ মিশিয়ে দাঁড়ালাম। হার্টবিট বারবার কারণে আর প্রিন্সেস এলিনা আমার মাথার পাশ দিয়ে তার 2 হাত দেওয়ালে দিয়ে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এখন আমার প্রশ্নের উত্তর দাও তুমি। আগে বলো, রাতে কোনো আজব স্বপ্ন দেখো কি না? না প্রিন্সেস। এখন বলো, ব্ল্যাক ড্রাগনে যোগ দিয়েছো কেন? রাজ্যের আবর্জনা, যেটা কিছু পাওয়ারফুল লোক তাদের রাজ্য থেকে পরিষ্কার করতে। এটা রাজার দায়িত্ব, তুমি কেন এটা করতে যাবে? কারণ রাজা নিজেই আবর্জনা এবং তাকেও পরিষ্কার হওয়া দরকার। কি, আমার বাবা আবর্জনা? হ্যাঁ, এখন বলো, আমাকে নিয়ে কি ভাবনা তোমার? আপনি একজন প্রিন্সেস, আর সেটার জন্য আমি বিরক্ত বোধ করি। প্রিন্সেসরা তাদের সুন্দর জীবন কাটায়, আর যেখানে সাধারণ লোকজনদের ছেলেমেয়েরা দুঃখের সাথে থাকে। অনেকে খাবার পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। তাই আমি বিরক্ত বোধ করি আপনার প্রতি। তবে ইদানিং জানি না, আপনাকে দেখতে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। কারণ বলতে পারবো না। আমি বুঝতে পারছি না আমি কি করছি। তবে যা আমাকে প্রশ্ন করেছে, আমি কোনো কিছু লুকাতে পারছি না। মনে হচ্ছে আমার উপরে কোনো স্পেল ব্যবহার করা হচ্ছে, যেটা আমার মুখ থেকে সব সত্য কথা বলাচ্ছে। হঠাৎ প্রিন্সেস আমার ডান হাত তার নরম ডান হাত দিয়ে শক্ত করে ধরলো এবং বলতে লাগলো, আমার হাতে স্পর্শ পেয়ে কেমন লাগছে তোমার? আমার হার্টবিট আরও বেড়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করব, আমাকে প্রিন্সেস না একটা মেয়ে হিসেবে তোমার কেমন লাগে? আমি সেরকমভাবে আপনাকে দেখিনি কখনো, তবে যতদূর বলতে পারি আপনি আমার দেখা সব থেকে সুন্দরী মেয়ে, তবে আমার দেখা সবচেয়ে বিরক্তিকর মেয়েও। আমার এই কথা শুনে প্রিন্সেস অনেক রেগে গেল। রাগে সোজা আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে একটা চুমু দিল এবং আমার হাত ধরে আবার টেলিপোর্ট হয়ে গেল। এবার সোজা মিনিস্টার এর দেওয়া বাসাতে এসে গেছি আমি। প্রিন্সেস কি করলো আমি কিছুই বুঝতে পারিনি। হঠাৎ কিছুক্ষণের জন্য আমার মাথা অনেক হ্যাং করলো। আমি এটা করতে চাইনি, কিন্তু তোমার মনের কথাগুলো বের করার জন্যই করা হয়েছে। এটাকে মাইন্ড রিডিং বলে। অবশ্য এই স্পেল দিয়ে আমি পড়ি না, বরং যার উপরে ব্যবহার করি সেই আমাকে সব কিছু বলে দেয়। তাহলে আপনি সবকিছু এখন রাজাকে বলে দেবেন? তুমি আসলে বেশি বোঝো না। তোমার হার্ট আমাকে দেখলেই কেঁপে যায়। এর মানে এখনও তুমি বোঝো নাই। এর মানে আমাকে তুমি ভালোবাসো, আর আমি চাই না যে আমাকে ভালোবাসে তার বিরুদ্ধে কিছু বাবাকে বলতে। কিন্তু আমি এটা ঠিকই বলছি,
যে রাস্তা তুমি অবলম্বন করছো সেটা একদম ছেড়ে দিবে। দরকার পড়লে তোমার কাজের জন্য আমি নতুন একটা রাস্তা খুঁজে দিব। সেটা কেন করবেন? আমার মন চাইছে তাই। এখন থেকে আমি তোমাকে যা বলতে বলবো তাই করতে হবে তোমাকে, না হলে সব কথা আমার বাবার কানে যাবে। হ্যাঁ ঠিক আছে, একটা প্রশ্ন, আমাদের কথাবার্তা কিভাবে শুনেছেন? তোমার শার্টের কলারে একটা ছোট্ট ম্যাজিক্যাল ডিভাইস রয়েছে, যেটা তার আশেপাশের সকল শব্দ সোজা আমার কানে পৌঁছে দেয়। অবশ্য সেটা আমার তৈরি। আমি ভাবিও নি এত ভয়ানক হবে প্রিন্সেস এলিনা। মূলত যে পরিস্থিতিতে আমি আছি, আমার কাছে দুটো রাস্তা আছে। এক হলো তার কথা শোনা, না হলে আমাদের চারজনের জীবনই ঝুঁকিতে, আর দুই হলো তাকে হত্যা করা, যেটা আমার হাত করতে পারবে না। আমি বুঝতে পারছি না, হঠাৎ আমার মনের মধ্যে তার জন্য অজানা মনোভাব আসতে শুরু করেছে। এটা সে ভালোবাসা বলল। অবশ্য এই বিষয়ে কোনো জ্ঞান না থাকার কারণে আমি সঠিক বলতে পারছি না। এটা অন্য কারোর সাথে শেয়ার করার দরকার আমার। যাই হোক, আপাতত বেশ জোরালো একটা অবস্থায় আমি পড়েছি, যেটা থেকে বের হওয়ার সমাধান আমি খুঁজে পাচ্ছি না। তার স্পেলের বিরুদ্ধে আমি কোনো কিছুই করতে পারিনি, আমার শরীর নাড়াতে পারিনি এবং মুখের কথাও আটকাতে পারিনি। এখন যা হওয়ার হয়ে গেছে, আমাকে শুধু সামনের জিনিসের উপরে খেয়াল দিতে হবে। রাত হয়ে গেছে, আমরা সবাই খাবার খেয়ে নিয়েছি। প্রিন্সেস খাবার খেয়ে একটা রুমে রেস্ট নিচ্ছে, অবশ্য আমাদের সাথে যাবে সে। আমরা আর দেরি করলাম না, কারণ আধা ঘন্টা পর সেই আজব শব্দ শুরু হবে। এখানের লোকজনের মতে এই শব্দ প্রতি রাতে এক সময় শুরু হয়, আর সেটা কিসের শব্দ আসলে তা বের করতে হবে। আমাদের এখানে থাকা চলবে না। মিনিস্টারের মতে যে ঘর থেকে বের হয় সেই বেহুশ হয়ে যায়, তাই আমাদের একটু তাড়াতাড়ি বনের দিকে যেতে হবে। অবশ্য আমরাও অজ্ঞান হব কিনা সেটা জানি না, তবে চেষ্টা করে দেখা যাক। প্রিন্সেসকে নিয়ে আমরা তিনজন হেঁটে বনের ভিতরে ঢুকলাম। পুরো রাস্তা প্রিন্সেস আমার দিকে একবারও তাকায়নি, বরং আমি নিজেই বারবার তার দিকে তাকাচ্ছিলাম। এতদিন নিজের কাছে বিরক্তি লাগতো তার তাকানো, কিন্তু এখন মন চাচ্ছে সে তাকাক আমার দিকে একবার। জানি না হঠাৎ আমার মন থেকে পাল্টে গেল কেন, কিন্তু এই মনে চিন্তাভাবনাগুলো আমার অনেক পুরাতন মনে হচ্ছে। আমরা বনে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেল, আর হঠাৎ চারিদিকে শব্দ শোনা যাচ্ছে। অবশ্য শব্দের সাথে সাথে আমি দূর থেকে ম্যাজিক পাওয়ারও দেখতে পাচ্ছি। লড়াই বনের মধ্যে হচ্ছে না, বরং বনের উপরে আকাশে হচ্ছে। আমি সঠিক দেখতে পাচ্ছি না, তবে দুই ধরনের ম্যাজিক পাওয়ারের সংঘর্ষ হচ্ছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। যতদূর দেখতে পাচ্ছি তার মধ্যে একদম কালো এবং সাদা রঙের ম্যাজিক পাওয়ার দেখা যাচ্ছে আকাশে, যাদের সংঘর্ষের পরে পিঙ্ক কালারের একটা ম্যাজিক পাওয়ার নিচের দিকে ছড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারলাম এই পিঙ্ক কালারের ম্যাজিক পাওয়ারটাই এই শহরে আসার সময় আমাদের জানে প্রবেশ করেছিল। ব্যাপারটা খারাপ। আমি একটা ম্যাজিক পাওয়ার অনুভব করছি। যদি আমাদের সংস্পর্শে আসি সেটা, তাহলে সাথে সাথে বেহুশ হয়ে যাব। সমস্যা নেই, আমি এটা সমাধান করে দিয়েছি। প্রিন্সেস একটা স্পেল ব্যবহার করলো, যেটা আমাদের চারিদিকে একটা ঢাল তৈরি করে দিল। আপাতত কোনো ম্যাজিক পাওয়ার আমাদের কোনো কিছু করতে পারবে না, তবে স্পেলের ব্যাপার আলাদা। ধন্যবাদ প্রিন্সেস। যতদূর দেখা যাচ্ছে তাতে আমার উপরে 20 জন সৈন্যের মতো আছে। 10 জনের একদম কালো এবং 10 জন একদম সাদা টানা। ডেভিল এবং অ্যাঞ্জেল? এই যে ম্যাজিক পাওয়ার অনুভব করছি তাতে বলা যাচ্ছে উপরে অ্যাঞ্জেল এবং ডেভিলের মধ্যে ফাইট হচ্ছে, কিন্তু হঠাৎ অ্যাঞ্জেলরা কোথা থেকে আসলো? অবশ্য আমরা অ্যাঞ্জেলের কথা শুনে অনেক অবাক হয়ে যাই, কারণ অ্যাঞ্জেল অনেক আগেই এই দুনিয়া থেকে বিলুপ্তি হয়ে যায়, তাদের রাজ্য সহ। অ্যাসাক যেটা কিনা অ্যাঞ্জেলের রাজ্য ছিল, এবং আরসাক যেটা কিনা ডেভিলদের। দুই রাজ্যের অত্যাধিক যুদ্ধের ফলে দুটো রাজ্যই বিলুপ্ত হয়ে যায়। তবে কিছু ডেভিল অন্য রাজ্যে থাকায় তারা পুরোপুরি বিলুপ্ত হওয়া থেকে বেঁচে যায়। আর এখন এখানে ডেভিলরা লড়ছে, সেটা না হয় স্বাভাবিক বিষয়, তবে অ্যাঞ্জেলরা লড়ছে এটা অস্বাভাবিক অনেক, কারণ কয়েক হাজার বছরের মধ্যে এই দুনিয়াতে একটা অ্যাঞ্জেলও পাওয়া যায়নি খুঁজে। সকলে এখন জানে অ্যাঞ্জেলরা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু হঠাৎ এখানে 10 জন অ্যাঞ্জেল দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শুধু আমি না, আমার সাথে সবাই অনেক অবাক হয়ে যায় এটা দেখার পর। তাদের ম্যাজিক পাওয়ার তুলনার থেকেও বেশি। আমি ডেভিলদের মাঝে এত ম্যাজিক পাওয়ার আগে লক্ষ্য করিনি। এটা ঠিক
এটা ঠিক কয়েক হাজার বছর আগের মতো, যখন ডেভিল এবং অ্যাঞ্জেলরা ছিল সবচেয়ে শক্তিশালী এই দুনিয়াতে। যাক, আমরা এখন কি করব? আমরা এসেছি একটা মিশনে, সেটা শেষ করেই আমাদের ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। উপরের ম্যাজিক পাওয়ার আসলে অনেক শক্তিশালী। আমি এরকম ভাবিনি যে এত শক্তিশালী কোনো ম্যাজিক পাওয়ার আমি দেখতে পাবো। আমার দেখা ইগল রাসেলের ম্যাজিক পাওয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী উপরের ম্যাজিক পাওয়ার। জানি না তার কারা, কিন্তু অনেক শক্তিশালী, সেটা তাদের ম্যাজিক পাওয়ার দেখেই বোঝা যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আপাতত আমি উঠতে পারি না, তাই তাদেরকে নিচে নামাতে হবে। আমি ভীরুতা এবং ভ্যালি দুজনকে 2 হাতে ধরলাম এবং সাথে সাথে দুটো ভ্যালিকে দিয়ে ওয়াটার স্লাইস এবং ভীরুতাকে দিয়ে ফায়ার স্লাইস দিলাম। ভ্যালির থেকে বিশাল একটা পানির তরঙ্গ বের হলো এবং ভীরুতার থেকে বিশাল একটা আগুনের তরঙ্গ বের হলো। দুটো স্লাইস পাশাপাশি একসাথে ওই লোকদের দিকে যেতে লাগলো। আমি ভাবলাম কিছু একটা করবে, কিন্তু তাদের থেকে অর্ধেক পথেই একজন অ্যাঞ্জেল উড়ে এসে আমার 2 স্লাইসের মধ্যে দাঁড়ালো। আমি ভেবেছিলাম তাদের শরীরের কিছুটা হলেও ক্ষত হবে, তা হয়ে আমার দুটো তলোয়ারের স্লাইস সেই অ্যাঞ্জেলদের শরীরের ভিতরে চলে গেল। অনেকটা বলতে গেলে স্লাইস দুটো ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে নিল অ্যাঞ্জেলটা অনেকটা নিচে আসায় আমরা ভালো করে তার চেহারা দেখতে পারলাম। একটা ছেলে, তবে চেহারা অনেকটা সুন্দর, পিঠে দুটো ডানা, সাদা পাখির পালকের মতো দেখতে অনেকটা। এই প্রথম কোনো অ্যাঞ্জেলকে আমি প্রথমবার নিজের চোখে দেখলাম। অ্যাঞ্জেলটা বলতে শুরু করলো, এখানে অনেক ভয়ানক যুদ্ধ চলছে। আমরা আশা করছি কেউ আপনার এর মধ্যে জড়াতে চাইবেন না নিজেদের। আমরা কিছু বলতে যাব, তার আগে অ্যাঞ্জেলটা চলে গেল। আমি অ্যাঞ্জেলটার ক্ষমতা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি প্রিন্সেসকে বলতে যাব টেলিপোর্ট হয়ে প্যালেসে ফিরে যেতে, কিন্তু তার আগে একটা কালো ডানাওয়ালা ডেভিল প্রিন্সেসের গলায় নিজের হাতে ধারালো নখ ধরে দাঁড়িয়ে রয়েছে। আজ প্রথম কোনো ভ্যাম্পায়ারকে হত্যা করার সুযোগ হয়েছে আমার। আমি এই সুযোগ ছেড়ে দিতে চাই না। ডেভিলকে দেখেই আমরা সকলে সাবধান হয়ে গেলাম, কিন্তু এই ডেভিলের ম্যাজিক পাওয়ার দেখেই আমার শরীর বারবার শিউরে উঠতে লাগলো। দেখুন, যেই হন না কেন, প্রিন্সেস এলেনাকে ছেড়ে দিন। তাহলে তো আজকে আমি লটারি জিতে ফেলেছি। একে তো ওই অ্যাঞ্জেলগুলোকে হত্যা করব, তারপর একটা ভ্যাম্পায়ার প্রিন্সকে। আমাদের রাজা তো আজ অনেক বেশি খুশি হবে। আপনাদের রাজাকে? বেশি কথা বইল না ছোট ছেলে, তোমারও সময় হবে। আমি কিছু করতে যাব তার আগে ডেভিলটা প্রিন্সেসের পেটের মধ্যে তার ধারালো নখ ঢুকিয়ে দেয়, যার কারণে অনেক দ্রুত রক্ত বের হতে শুরু করলো। ডেভিল প্রিন্সেসকে ছেড়ে দিল এবং জোরে জোরে হাসতে লাগলো। মাত্র আধা মিনিট সময় লাগবে এই ভ্যাম্পায়ার প্রিন্সের জীবন চলে যেতে। আমার ধারালো নখ থেকে একটা বিষাক্ত বিষ তার শরীরে প্রবেশ করেছে, আর এখন আস্তে আস্তে তোমাদের সকলের শরীরে সেটা প্রবেশ করাবো আমি। ডেভিলটার কথা শুনে মনে হলো আমার মাথার উপরে কেউ আঘাত করেছে। মাথা ঘুরতে লাগলো শুধু। প্রিন্সেসের জন্য কিছুই করতে পারলাম না, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি নিজের মনের ফিলিংসগুলো বোঝাতে পারছি না, তবে আমার বুক ভেঙে চুরে যাচ্ছিল। প্রিন্সেস তার হাত দিয়ে বুক চেপে ধরছে। আমি রাগে ডেভিলটার উপরে আক্রমণ করতে চাইলাম, কিন্তু তার এক ঘুষিতে আমি মাটিতে পড়ে গেলাম। ঘুষিটা সে আমার হাতে দিয়েছে, যেটা আমিও দিতে চেয়েছিলাম। দুইজনে ঘুষি একসাথে হাতে হাতে লাগে, তবে তার শক্তিতে আমি কিছুই না। আমি মাটিতে পড়ে গেছি এবং মাটিতেও কয়েক ফিট গর্ত হয়ে গেছে। আমার ডান হাত পুরো ভেঙে গেছে এক ঘুষিতে। আমি সেটা নড়াতে পারছি না। প্রিন্সেস তার ক্ষতস্থানে হাত রেখে আমার দিকে আসতে শুরু করলো। এদিকে হ্যারি, লুসি এবং লুসানার কোনো আঘাতই ডেভিলটার কিছু করতে পারছে না। আমি বুঝতে পারলাম না কি করব। আমার ডান হাতে আমি অনুভব করতে পারছি না। ভীরুদা ওঠানোর মতো শক্তিও আমার হাতে নেই। আর ভ্যালি আমার বাম হাতে ছিল ওকে ঘুষি মারার সময়, তবে আমি মাটিতে পড়ার পর সেটা একটা গাছে গিয়ে গেঁথে যায়। প্রিন্সেস ঠিক আমার কাছে চলে আসলো। তার ব্লাডে তার পুরো ড্রেস ভিজে গেছে। সেটা দেখে আমার মাথা আরও খারাপ হয়ে যাচ্ছিল।
আমার বুক শুধু চুরমার করে যাচ্ছে। হঠাৎ প্রিন্সেস কোনো কথা না বলেই আমার ঠোঁটে চুমু দিল একটা। চুমু বলা যাবে না এটাকে। আমার ঠোঁটে সে তার দাঁত দিয়ে কেটে ব্লাড খাচ্ছে সে। ভ্যাম্পায়াররা সব গোত্রের প্রাণীদেরই টাটকা রক্ত খেতে পছন্দ করে। এটা তাদের ম্যাজিক পাওয়ারই বাড়িয়ে দেয়। অনেক ভ্যাম্পায়ারের আসল ক্ষমতা ব্লাড খাওয়ার পরে দেখা যায়। সব ব্লাডের থেকে মানুষের শরীরের ব্লাড ভ্যাম্পায়ারদের ক্ষমতা সবচেয়ে বড় উৎস। অবশ্য একবার একজন মানুষের ব্লাড একজন ভ্যাম্পায়ার খেলে সেটার নেশা সারা জীবনই থাকবে। প্রিন্সেসের চুমুর সাথে আমার ঠোঁট কেড়ে রক্ত শুষে খাচ্ছে, যার কারণে তার পেটের ক্ষত একা একাই ঠিক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তার কালো চুলগুলো সিলভার কালারের হয়ে গেল, বাদামি কালারের চোখের মণি দুটো লাল হয়ে গেল। তার ম্যাজিক পাওয়ারও অনেক গুণ বেড়ে গেল, যেটা কিনা এই ডেভিলের থেকেও বেশি। আমি অবাক হয়ে গেলাম যে আমার রক্ত খেয়ে তার ক্ষমতা এতটা বেড়ে যাবে। তুমি ঠিক আছো জ্যাক? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আপনার শরীরের বিষ? সেটা চিন্তা করতে হবে না তোমাকে, সেটা আর কিছুই করতে পারবে না আমার আসল ভ্যাম্পায়ার ফর্মে। কিন্তু তোমার হাত তো পুরো ভেঙে গেছে। না, এটা কিছু না, ঠিক হয়ে যাবে। প্রিন্সেসের ফুল ভ্যাম্পায়ার ফর্ম দেখে অনেকটা ভয় পেয়ে গেল ডেভিলটা। আর এদিকে প্রিন্সেসও রেগে গেছে একদম। আমি প্রিন্সেসের এরকম রূপ মোটেও আশা করিনি। একদম ভয়ানক লাগছে তাকে। যদিও আগে থেকে এই ফর্মে অনেক সুন্দর লাগে তাকে, কিন্তু তারপরও তার রাগী লুকটা অনেক ভয়ঙ্কর। তার হাতে হঠাৎ একটা তলোয়ার চলে আসলো, যেটা অদৃশ্য ছিল। হয়তো ম্যাজিক্যাল তলোয়ার এটা। তলোয়ারটার হাতলে অনেকটা কাটা রয়েছে, যেটার কারণে একটা তার হাতের তালুতে ঢুকে যায় এবং তার শরীর থেকে ব্লাড চষে নেয়। আর সাথে সাথে তলোয়ারটা রক্তের কালারের মতো হালকা কালচে লাল রঙের হয়ে যায়, যেটা দিয়ে প্রিন্সেস একটা আঘাতে ডেভিলটার ডান হাত কেটে ফেলে। ডেভিলটা বুঝতে পারেনি, আমরাও অবাক, কারণ আঘাতটা এত স্পিডে করা হয়েছে যে আমরা কিছুই লক্ষ্য করিনি। ডেভিলটা চিল্লিয়ে উঠল, কিন্তু তাতে কিছুই করার নাই। পরের আঘাতে সোজা গলা নামিয়ে দিল প্রিন্সেস এর যে রূপ আমি দেখলাম, তাতে আমি তাকে হত্যা করার কথা চিন্তা করি নাই। এর জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি চাইবো না কখনো তার কথা অমান্য করতে। হঠাৎ উপরের ফাইটও নিচে নেমে চলে আসলো। একদম নিচে না আসলেও নিচের থেকে আমরা ঠিকই দেখতে পারছি লড়াই। এতক্ষণ তাদের লড়াইয়ে 4 জন অ্যাঞ্জেল এবং একজন ডেভিল বেঁচে আছে। শুধু ডেভিলটা একটা মেয়ে। প্রথমে অ্যাঞ্জেল 4 জন অনেক গুরুতর আঘাত করলো মেয়ে ডেভিলটাকে, কিন্তু কিছুক্ষণ পর ডেভিলটা তার পুরো পাওয়ার দেখাতে লাগলো। তার কালো ডানার মধ্যে থাকা সকল পালক খুলে যায়, যেগুলো 4 জন অ্যাঞ্জেলকে একের পর এক আক্রমণ করতে থাকে। আর এদিকে ডেভিলটা বিশাল একটা কালো এনার্জি বল তৈরি করে, যেটা অ্যাঞ্জেলদের দিকে ছুড়ে মারলো। অ্যাঞ্জেল 4 জনের উপরে সেটা লাগতে যাবে, তার আগে সেখানে হঠাৎ আরেকটা অ্যাঞ্জেল চলে আসলো। এবার অ্যাঞ্জেলটা একটা মেয়ে। এতক্ষণ যে কয়টা অ্যাঞ্জেল দেখছি সব কয়টা ছেলে ছিল। পালকের আঘাতে 4 জন অ্যাঞ্জেল অনেক আহত এবং দুর্বল হয়ে যায়। আর পরের আঘাতে তাদের লাগলে তারা নিশ্চিত মারা যেত। কিন্তু একটা মেয়ে অ্যাঞ্জেল এসে সে এনার্জি বলতে পুরো নিউট্রালাইজ করে দিল। এই অ্যাঞ্জেলের রয়েছে 4টা ডানা। আমি অ্যাঞ্জেল সম্পর্কে শুনেছি, কিন্তু 4 ডানা অ্যাঞ্জেল সম্পর্কে কোনো কিছুই শুনিনি আগে। হয়তো বিলুপ্ত হওয়ার পর তারা বিকশিত হয়েছে অনেকটা। মেয়ে অ্যাঞ্জেলটা ছোট একটা লাইট ম্যাজিকের লাইট বল বানালো এবং সেটা ছুঁড়ে মারলো ডেভিলটার দিকে। লাইট বলের আঘাতে ডেভিলটা একদম নিচে পড়ে গেল। মারা যায়নি, হয়তো বেহুশ হয়ে গেছে। মেয়ে অ্যাঞ্জেলটা বাকি 4 জন অ্যাঞ্জেলকে হিল করে দিচ্ছে। আর তখনই পেছন থেকে আরেকটা ডেভিল সোজা একটা তলোয়ার ছুঁড়ে মেরেছে অ্যাঞ্জেলের মেয়েটার দিকে। মেয়ে অ্যাঞ্জেল হিল করার দিকে নজর দেওয়ায় সেটা দেখতে পারিনি, আর তার পিঠ দিয়ে তলোয়ারটা ঢুকে যায়। এই ডেভিলটাও একটা মেয়ে, তবে একটা প্লাস্টিকের মাস্ক পরা। সে বলতে লাগলো, তাহলে শেষমেশ অ্যাঞ্জেলের রানী আফ্রিয়েল এখানে আসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। কিন্তু দুঃখের বিষয়, রানী আফ্রিলের আজকে তোমাকে আমার হাতে মরতে হবে। যুদ্ধক্ষেত্রে অনেক
মারাত্মক রূপ নিয়েছে। আমি আশেপাশে সবার ম্যাজিক এনার্জি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি কোনো দিনও এত ম্যাজিক পাওয়ার কারো মধ্যেই দেখিনি। প্রিন্সেস এলিনারটা বেশি হলেও স্বাভাবিক, কিন্তু মাত্র এখানে আসা অ্যাঞ্জেল এবং ডেভিলের পাওয়ার লেভেল অনেকটা মারাত্মক। একটা সময় ছিল যখন আমি মানতাম অ্যাঞ্জেলরা আমাদের সাথেই বাকি গোত্রের মতো বসবাস করে। তার আগে ভাবতাম সেটা আমি মনে করতে পারছি না, কিন্তু প্যালেসে ঢোকার পর থেকে আমি জেনেছি কোনো অ্যাঞ্জেলই আমাদের সাথে বসবাস করে না, বরং এরা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু হঠাৎ তারা কোথা থেকে আসলো সেটা বুঝতে পারছি না। আরেক কথা হলো, ডেভিলরা মূলত এত শক্তিশালী ম্যাজিক পাওয়ার তাদের সাথে বহন করে না, কারণ হ্যারিও ডেভিল। তাছাড়া আমি অনেক ডেভিল দেখেছি যাদের মধ্যে থেকে এরকম মারাত্মক ম্যাজিক পাওয়ার বের হয় না। এখানে যেসব ডেভিল রয়েছে তাদের ম্যাজিক পাওয়ারের সংস্পর্শে আসলে আমি চলে আসতে চাই। অনেকটা সিনিস্টার ধরনের ফিনিশিং হয় তাদের ম্যাজিক পাওয়ারের সংস্পর্শে এলে। অ্যাঞ্জেল মেয়েটার পিঠের মধ্যে দিয়ে তলোয়ার ঢুকে গেলেও সে ঠিকমতো প্রথমে 4 জনের ক্ষত হিল করে দিল। এরপর তার 4 ডানার মধ্যে একটা ডানা তলোয়ারটা তার পিঠে থেকে বের করে দিল। কিছুটা ব্যথা তো পেয়েছে, সেটাও বোঝা যাচ্ছে, তবে সাথে সাথে তার ক্ষত ঠিক হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, কিছুই করতে পারছি না। শুধু আমি নই, আমার সাথে হ্যারি, লুসি এবং লুসানাও কিছুই করতে পারছে না। তবে প্রিন্সেস এলিনা তার ভ্যাম্পায়ার ফর্মে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এক কথায় সে আমাদের গার্ড দিচ্ছে এখন। আমি কখনো ভাবতে পারিনি এমন কোনো পরিস্থিতিতে আমি পড়ব। আমি এমনি সময় মৃত্যুকে ভয় পেতাম না, তবে কেন জানি না এই ডেভিলদের ম্যাজিক পাওয়ার আমার মনের মৃত্যুর ভয় নিয়ে এসেছে। আমার শুধু এখন এখান থেকে পালিয়ে যেতে মন চাচ্ছে। আমি প্রিন্সেসকে বলতে লাগলাম, প্রিন্সেস, আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। এখানে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে। হ্যাঁ, পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে, সেটা আমিও বুঝতে পারছি। এই পুরো বন জুড়ে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার বানিয়ে রাখা হয়েছে। এর কারণে আমি টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করতে পারবো না। তাহলে তো এখন আমরা এখানেই মারা যাব। আমি ভাবতে পারছি না। নিজেদের ব্ল্যাক ড্রাগন বলো, জনগণের হকের জন্য লড়ো, আর একটু প্রতিকূল পরিবেশে এই তোমাদের হাল। আমি বিশেষ করে জ্যাকের কাছ থেকে এটা আশা করিনি, যে কিনা আমার গার্ড আপাতত। প্রিন্সেসের কথাটা সঠিক, কিন্তু আমি নিজের হাঁটু কন্ট্রোল করতে পারছি না। দুটো শুধু কেঁপেই যাচ্ছে। আমার শরীর বুঝতে পেরেছে এটা আমার লড়াই করার মতো জায়গা না, কিন্তু তারপরও আমাকে প্রিন্সেসকে সুরক্ষিত রাখতে হবে। সেটার জন্য জীবন যাক, তাতে সমস্যা নাই। আমাকে শুধু এটা খেয়াল রাখতে হবে আমার বন্ধুরা এবং প্রিন্সেস সঠিকভাবে এখান থেকে চলে যেতে পারে। উপরের লড়াইও বেশ ভয়ানক হচ্ছে। অ্যাঞ্জেল মেয়েটা ডেভিলটাকে বেশ ভালো টক্কর দিচ্ছে। ডেভিলটা অ্যাঞ্জেল মেয়েটাকে রানী বলে সম্মোহিত করেছিল। হয়তো অ্যাঞ্জেলদের রানী বলে তার পাওয়ারও বেশি। সে একটা তলোয়ার নিয়ে কাছাকাছি ডেভিলটার সাথে লড়তেছিল। শুধু তাই নয়, রানী মাঝে মাঝে তার ডানা থেকে কিছু আলোর মতো ছুঁড়ে মারছিল। সেগুলো দেখতে অনেকটা ছোট বলের মতোই, তবে অনেক গুরুতর আঘাত করেছিল, সেটা বুঝতে পেরেছি। ডেভিলটা রানীর সাথে লড়তে লড়তে অনেকটা ক্লান্ত হয়ে যায়, যার ফলে সে প্রায় হারার পথেই ছিল। অ্যাঞ্জেল রানী তার তলোয়ার দিয়ে ডেভিলটার পেটে আঘাত করবে, এমন সময় ডেভিলটার পাশে কালো ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা দেখা গেল, যেখান থেকে আরও 2 জন ডেভিল বের হয়ে আসলো। একটা ছেলে ডেভিল এবং আরেকটা মেয়ে। মেয়েটা মাস্ক পরা থাকলেও ছেলেটার কোনো মাস্ক নেই। কোনো মাস্ক না থাকার ফলেও আমি তার চেহারা দেখতে পেলাম না। এমনিতে সামনে অ্যাঞ্জেলটা ছিল। রাতের সময় তাদের ডানা এত উজ্জ্বল আলো দেয় যে সামনে সব কিছু দেখা যায়, কিন্তু সে উজ্জ্বল আলোতে লোকটার চেহারা দেখতে পেলাম না। তার চেহারার ওইখানে একদম কালো হয়ে আছে। হয়তো কোনো ম্যাজিক্যাল হুড পড়েছে, যার কারণে দেখা যাচ্ছে না। লোকটা আসার পর আমাদের পা কাঁপা আরও বেড়ে গেল। একটা কালো রঙের বিচ্ছিরি ম্যাজিক পাওয়ার বের হচ্ছিল তার শরীর থেকে, যেটা আমাদের ভয় আরও বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমাদের হাঁটুতে ভর করে বসে থাকতে হলো। এই নতুন ছেলে ডেভিলটাকে আমি জানি না, কিন্তু এর ম্যাজিক পাওয়ার মোটেও সুবিধার না। তার কোনো ডানা নেই পিঠে, তারপরও সে উড়ছে আকাশে। লোকটা বলতে লাগলো, অ্যাঞ্জেল রানীর মুখে ডেভিল কিং নামটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আর সে যে ডেভিল কিং
আইরাফ সেটার কথা শুনে হতবাক হলাম। ডেভিল কিং আইরাফের সম্পর্কে অনেক বই লেখা আছে। তাকে ডেভিল রাজ্যে আশরাক বিলুপ্ত হওয়ার সময়ে সবচেয়ে শক্তিশালী রাজা হিসেবে গণ্য করা হতো, কিন্তু সে এত বছর বেঁচে থাকবে এটা কেউ ভাবে নাই। অনেক রহস্য রয়েছে এর মাঝে, আমি জানি না সেগুলো জানার জন্য আমি বেঁচে থাকবো কিনা। আহত ডেভিলটা নতুন মাস্ক পরা যে মেয়েটা এসেছে তার কাঁধে রয়েছে, ডান হাত দিয়ে সে হিল করে দিচ্ছে। তো আজ অ্যালেক্সদের সব কাহিনী শেষ করে দেওয়া যাক। তোমাকে একটা সুযোগ দিব আমি, বাসা। যদি ঈশাকে যাওয়ার রাস্তা আমাকে বলে দাও, কোনো ব্যাপার না। এমনিতেও তোমাকে আমার ভালো লেগেছে। আমি ভাবিনি অ্যালেক্সের রানী এত সুন্দর হবে। আমি তোমাকে আমার রানী বানিয়ে দিব, সমস্যা নেই। অ্যাঞ্জেল রানীর রাগে ডেভিল কিংয়ের উপরে আক্রমণ করতে লাগলে প্রথমে ছোট্ট একটা লাইট বাল্ব ব্যবহার করলো, যেটা অনেকটা ছোট্ট ছিল। তবে ডেভিল কিং সেটা হাত দিয়ে থাপ্পড় মেরে অন্যদিকে ফেলে দেয়। পাশে থাকা অনেকটা বন পুরো ধ্বংস হয়ে যায় সেই আঘাতে। আমি ভাবিও নি এত ছোট একটা লাইট এত বড় গুরুতর কিছু করবে। এবার রানী সোজা তলোয়ার নিয়ে ডেভিল কিংয়ের উপরে হামলা করতে গেল, কিন্তু সে এক হাত দিয়ে তলোয়ারটা ধরে ফেললো এবং সেটার ব্লেড ভেঙে দিল আর একটা আঙুলের টোকা মারলো, যার আঘাতে অ্যাঞ্জেল রানী স্পিডে আমার দিকে পড়তে চাইলো। এতক্ষণে বাকি 4 জন অ্যাঞ্জেল ওই নতুন মাস্ক পরা মেয়ে ডেভিলটাকে মেরে ফেলেছে। শুধু বেঁচে আছে অ্যাঞ্জেল রানী। রানী উড়তে উড়তে ঠিক আমাদের দিকে চলে আসলো। এত স্পিডে এসেছে যে আমরা নটার সুযোগও পাইনি। প্রিন্সেস একটু সরে গেল, আমাদের 4 জনের উপরে এসে পড়ল রানী। রানীর ডানার আঘাতে এবং তার নিচে পড়ার স্পিডে আমরা অনেক গুরুতর আহত হলাম। আমার ডান পা ভেঙে গেছে, হ্যারির 2 পায়ের মোচড় এসেছে এবং অনেক রক্ত বের হচ্ছে মাথা দিয়ে। লুসির ডান এবং লুসানার বাম হাত ভেঙে গেছে। অ্যাঞ্জেল রানী আহত হলেও উঠে দাঁড়ালো। সে আমাদেরকে হিল করতে চাইলো। তার শরীরেও অনেক ক্ষত হয়েছে, যেটা অনেক আস্তে আস্তে হিল হচ্ছে। অ্যাঞ্জেল রানী বলতে লাগলো, এই জায়গাটা আপনাদের জন্য সুরক্ষিত না, আর আপনারা এখানে থেকে চলে যান শীঘ্রই। ডেভিল কিং অনেক শক্তিশালী। আমরা পারলে যেতামই। সারা বন দিয়ে একটু আগে একটা ব্যারিয়াল ছিল, কিন্তু এখন 2টো হয়ে গেছে। এই বনের বাহিরে এখন কেউই যেতে পারবে না। আমি আপনাদের হিল করে দিচ্ছি। আপনারা এই জায়গা থেকে এই সময়ের জন্য আপাতত চলে যান। ডেভিল কিং উড়ে একটু নিচে এসে বলতে লাগলো, বাহ, এখানে এত ভ্যাম্পায়ার, 2 জন ফেরি, একজন ডেভিল, এবার একজন দুর্বল মানুষ আছে। যাক, অনেকদিন হলো আমার কোনো বড় স্পিচ ব্যবহার করি না। আজকে টিজ করে দেখা যাক। ডেভিল কিং তাদের আঙুল আমাদের দিকে ইশারা করলো। তার হাত থেকে চিকন একটা ডার্ক ম্যাজিক বিম বের হলো, যেটা আমাদের দিকে আসছে। রানী আমাদের হিল করার কথা চিন্তা বাদ দিয়ে আমাদের বাঁচানোর চিন্তা করলো। সে একটা ঢাল বানিয়ে দিল আমাদের সবার সামনে, কিন্তু সে ঢাল ম্যাজিক বিমকে থামাতে পারলো না। ঢালটা ভেঙে রানীর বুক ভেদ করে বের হয়। আমি বিম দেখে উঠে প্রিন্সেসের সামনে এসে দাঁড়িয়ে যাই, যাতে তার কোনো ক্ষতি না হয়। 2 হাতে আমার 2 তলোয়ার নিয়ে আমি সামনের দিকে ধরলাম, কিন্তু ম্যাজিক বিমের পাওয়ার এত যে আমার তলোয়ার দুটোর ব্লেড ফুটো হয়ে গেল এবং আমার বুক বরাবর ভেদ করে সেটা প্রিন্সেসের বুকে লাগলো। বিমটা শুধু আমাদের শরীর ফুটো করলো না, বরং আমাদের শরীরের সকল ম্যাজিক পাওয়ারও চুষে নিল, যার কারণে আমরা সবাই পাওয়ারলেস হয়ে গেলাম। প্রিন্সেসের পিছনে হ্যারি, লুসি এবং লুসানা ছিল। ওদের শরীরেও এই ম্যাজিক বিম লেগেছে। বিমটা ঠিক আমার হৃৎপিণ্ড বরাবর লেগেছে, যেটা আমি খেয়াল করিনি। আমি পিছনে ফিরে দেখলাম প্রিন্সেসকে। তার পেটের ক্ষত ঠিক হচ্ছে না। অ্যাঞ্জেল রানীর শৈল হিল হচ্ছে না, কারণ কারো শৈলের মধ্যে এখন ম্যাজিক পাওয়ার নেই। আমি এরকম কখনো ফিল করিনি। প্রিন্সেস আমার ব্যথায় থাকলেও আমার দিকে তাকিয়ে হেসে দিল আর সাথে সাথে বেহুশ হয়ে গেল। তার চেহারা দেখে আমার হার্টবিট আর বাড়ছে না, বরং এটা একদম থেমে গেছে। আমার শরীর শীতল হয়ে গেল, সাথে সাথে হৃৎপিণ্ডের কম্পন বন্ধ হয়ে গেছে। হার্ট ফুটো হলে হয়তো এটাই হয়। আমার দম আটকে গেল, চারদিক অন্ধকার হয়ে গেল। আশেপাশের সকল শব্দ আমার কানে আসা বন্ধ হয়ে গেল।
আমি কিছু দেখতে পারছি না, আর সমস্ত কিছু নীরব আমার কাছে। আমি কোথায় আছি সেটাও বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি মারা গিয়েছি আর পরবর্তীতে জীবনে প্রবেশ করতে যাচ্ছি এখন। হঠাৎ আমি সামনে আলো দেখতে পেলাম, একটা ছোট্ট দরজার মতো মনে হচ্ছে, যেটার বাইরে থেকে আলো দেখা দিচ্ছে। আমি দৌড়ে যে লাগালাম সেটার দিকে। অনেক দৌড়িয়ে আমি সেখানে পৌঁছাতে পারছি না, দেখে মনে হচ্ছে কত কাছে, কিন্তু যতই দৌড়াচ্ছি দূরত্ব একরকমই থাকছে। দৌড়াতে দৌড়াতে কতক্ষণ হয়েছে আমি জানি না, কিন্তু যা কিছু মনে আছে তাতে বলতে পারি আমি শুধু দৌড়িয়ে যাচ্ছি। ক্লান্ত হচ্ছি না, ঘামছি না, ক্ষুধা লাগছে না, তবে দৌড়িয়ে যাচ্ছি। আমার মাথার সমস্ত কিছু মুছে গেছে, যেসব চিন্তাভাবনা ছিল সব কিছু ভুলে গেছি আমি। এখন শুধু একটা গন্তব্য আমার কাছে, সেটা হলো এই কালো অন্ধকার থেকে বের হওয়া। কিন্তু আমি ওই দরজা পর্যন্ত যেতে পারছি না। কতটা সময় হয়েছে আমার এরকম দৌড়ানোর তা আমি নিজেও জানি না, কিন্তু হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম আমি। সাহায্য লাগবে দরজা পার হতে, আমি সাহায্য করব, সমস্যা নেই, শুধু বলো একবার। হ্যাঁ। হঠাৎ আমি দৌড়িয়ে পৌঁছে গেলাম দরজার কাছে এবং পার হলাম সেটা। দরজার বাইরে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক বিশাল একটা জায়গা, তবে আমার ফোকাস যাচ্ছে সামনের একটা পুকুরের দিকে। পাশে দুটো গাছ রয়েছে এবং গাছের উপরে দুজন বসে আছে। একজনের দাঁত দেখে বুঝতে পারলাম সে একজন ভ্যাম্পায়ার, এবং আরেকজনের সম্পর্কে আমি সঠিক ধারণা করতে পারছি না, তবে মানুষের মতোই লাগছে। তাদের কাছে গিয়ে তাদের চেহারা ভালো করে দেখতে পেয়ে আমি অবাক। দৌড়ানোর ফলে আমি আমার নিজের চেহারাই ভুলে গেছি। তারা দুজনে দেখতে ঠিক আমারই মতো। কেউ দেখলে হয়তো বলবে আমরা ত্রিমুজ ভাই। যাই হোক, আমি অনেক অবাক হয়ে গেলাম। আমি কিছু বলবো তার আগে ওরা বলতে লাগলো, হ্যাঁ, অবাক হয়ে লাভ নেই, আমরা তোমার শরীরের একটা অংশ, তবে আলাদা একটা জায়গায় বন্দী। বাদ দাও, আলাদা একটা জায়গায় বন্দী, বাদ দাও এত কথা আপাতত তোমার মাথায় যাবে না। ও ভ্যাম্পায়ার তুমি এবং আমি ডিমান। তুমি পরিচয়টা একটু কনফিউজিং, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আসল কথায় আসা যাক। আমি কি স্বপ্ন দেখছি এগুলো? না, কিন্তু অনেকটা স্বপ্নের মতোই। আমরা যে জায়গায় আছি এটা স্বপ্নের দুনিয়ার একটা অংশ, যেটার একটা বিশাল দুনিয়া ছিল এক সময়, কিন্তু এখন আপাতত অনেক অংশে ভাগ হয়ে গেছে। কিছু পানির নিচে, কিছু বইয়ের ভিতরে, আবার কিছু গুহার ভিতরে। ভ্যাম্পায়ার, আমি এগুলো ও পরে জানতে পারবে, আগে আসল কথা বলো, ওকে? ও হ্যাঁ, আসলে আমি, শোনো, কতক্ষণ দৌড়িয়েছো সেটা কি বলতে পারবে? হয়তো আধা দিন। ভুল, তুমি ওই অন্ধকারে পুরো 1000 বছর দাঁড়িয়েছ, যেটা তুমি নিজেও বুঝতে পারোনি। অবশ্য জায়গাটা এমনই, কিভাবে সময় কেটে যায় সেটা কেউই জানে না। 1000 বছর? আমি এখন সত্যি মানছি আমি মারা গিয়েছি এবং স্বপ্ন দেখছি। আরে শোনো তো আমার কথা, আসলে আমি নিজের সাথে কথা বলতে লাগলাম, আর দুইজন বিরক্ত হয়ে আমার কোনো কথাই বলল না। আমার কপালে হাত দিল এবং দুজনেই আলো হয়ে গেল, এবং সেই আলো আমার শরীরের মধ্যে ঢুকে গেল। একটা শব্দ শুনলাম শুধু, আমাদের মধ্যে থাকা সকল স্মৃতি তোমার মধ্যে চলে যাবে, আর আমাদের যা বলার ছিল হয়তো তখন নিজেই জানতে পারবে। তাদের আলো আমার শরীরে প্রবেশ করার পর চারিদিকে আলোকিত হতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমার মাথা ঘুরছিল, শুধু মনে হচ্ছিল নতুন অনেক স্মৃতি আমার মাথায় যুক্ত হচ্ছিল, যেগুলো আগে আমার অজানা ছিল। হঠাৎ আবার সবকিছু থেমে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। হৃৎপিণ্ড আমার ফুটো হয়ে গেছে, যেটা দিয়ে চুপচুপ করে রক্ত বের হচ্ছে। আমার কাছে অনেকটা আলাদা লাগছে এখন। সকল স্মৃতি সম্পূর্ণ আসেনি আমার কাছে, কিন্তু আমি কিছু কিছু ঠিকই মনে করতে পারছি। আমি কে ছিলাম আর কি আমি? টাইম লুপ? আমি হঠাৎ একটা স্পেল ব্যবহার করলাম। আমি একটা সময় ম্যাজিক ব্যবহার করলাম, যেটা অনেক ভয়ঙ্কর। স্পেলের নাম টাইম লুপ। এটা সময়কে 1 মিনিট পিছিয়ে দেয়, আর এখনও সেটাই হলো। ডেভিল কিং তার আঙুল দিয়ে আমাদের উপরে বিম ফায়ার করবে, ঠিক তখনই আমার পিঠ থেকে পুরো 100 হাত বের হয়ে গেল, যেগুলো এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। আমি হাতগুলো পরাপর একসাথে করে দিলাম, যাতে সেগুলো একটা ঢালের ব্যবস্থা করে দিতে পারে, এবং সেটাই হলো বিমটা শক্তিশালী হলেও আমার হাতের ঢাল সেটাকে আটকে দিল। যেহেতু এটার কাজই হচ্ছে
যে কোনো আঘাত আটকিয়ে সেটাকে দ্বিগুণ করে দেওয়া। তাই তার সেই ম্যাজিক বিমই আমার পুরো 100টা হাত তার দিকেই ফেরত দিল। পুরো 100টা বিম তার দিকেই ফায়ার হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তাতে তার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু 100টা বিম তার উপরে, তার থেকে দ্বিগুণ পাওয়ারে হওয়ার পরও তার শরীরে লাগার আগেই সেগুলো উধাও হয়ে গেল এবং তার শরীরের পেছনে থেকে দৃশ্যমান হয়ে বের হয়ে গেল। আমার মনে হচ্ছে সে সবগুলো বিমকে টেলিপোর্ট করে দিয়েছে। আমাকে বলতে লাগলো, আমি এরকম আশা করিনি। আজকের মতো আমি চলে যাচ্ছি, কিন্তু দেখা হবে শীঘ্রই। ডেভিল কিং এবং তার সাথে থাকা 2জন মেয়ে চলে গেল। আমি দুটো মেয়ের শরীর থেকেই পরিচিত ম্যাজিক পাওয়ার দেখতে পেলাম। বুঝতে পারলাম না তারা কে, কিন্তু চেনা কেউ হবে। আমি একটা ফায়ার স্পেল তাদের দিকে মারতে চেয়েছিলাম, কিন্তু সেটা ট্রাই করলাম না। সেটা ট্রাই করলে এখন বিষয়টা অনেক আজব হয়ে যাবে, কারণ আমার মাথার মধ্যে এমন কিছুর স্মৃতি আছে যেগুলো হয়তো এই দুনিয়াতে আমার কাছে না আসলেও ভালো হতো। তারপর আমি কনফিউজড। এখন আমি কোন পরিচয় থাকবো সেটাই বুঝতে পারছি না, জ্যাকসন নাকি জ্যাকসন ব্রিট।